দেশ কিন্তু একটা ধারাবাহিক একটা স্ট্রেসের মধ্যে আছে। আপনি একটা পলিটিক্যাল স্ট্রেস আছে। পলিটিক্যাল স্ট্রেসটা যদি আমরা একটু ডিটেল বলবো পরে, ইকোনমিক স্ট্রেসটা অনেক মারাত্মক এবং জিও স্ট্র্যাটেজিক স্ট্রেসও আছে, একটা চাপ, টেনশন, কনফিউশন সব দিক থেকেই। তার সঙ্গে যুক্ত হয়েছে মোবোক্রেসি। এখন বাংলাদেশের রুল অফ লর কথা আপনি বলেছেন যে না, ফ্যাসিজম আপনি চান না, আপনি একটা শান্তিপূর্ণ একটা সুন্দর প্রসেস ইনিশিয়েট করতে চেয়েছেন। সেটা কি আপনি আসলে ফলো করেছেন? হাজার হাজার রেকমেন্ডেশন দিয়ে কোনো কাজ হবে না। এখন ধরুন যে জুলাই সনদের কথা মাধ্যমে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যদি আপনি মানসিকভাবে যদি মানে কি বলবো যে পরিবর্তনকে এমব্রেস না করেন, পরিবর্তনকে স্বাগত না জানান, তাহলে এত আমি মনে করি যে আনুষ্ঠানিক সংস্কার দিয়ে কিন্তু হবে না। বিএনপি যদি এই দীর্ঘ সাফারিংসের পরে এই দমন পীড়নের যে অভিজ্ঞতা, যে রিপ্রেসিভ যে সময়টা তারা কাটিয়েছে, এরপরে যদি তাদের রিয়েলাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু তারা মানে আরেকটা ডিজাস্টারকে ওয়েলকাম করবে। আমন্ত্রণ জানাচ্ছি আবারও পোস্টের বিশেষ আয়োজন ইলেকশন পোস্টে। কারণ ইলেকশনের সময়, ঈদের সময় যেমন 3-4 দিন থাকে, ইলেকশনের আসলে 3-4 দিন অন্তত গেজেট না হওয়া পর্যন্ত। আর সেই সময়টিতেই আসলে আমরা একেবারেই খুঁটিনাটি দেখার চেষ্টা করি, কে জিতলো, কেন জিতলো, কে হারলো, কেন হারলো, তার হারার পেছনে কোন জায়গাটায় ভুল ছিল, যে জিতলো তার স্ট্র্যাটেজি আসলে কী ছিল। এর বাইরেও আরও নানা অঙ্ক মেলানোর চেষ্টা থাকে, আর সেই অঙ্কগুলো আমরা মেলাই সাধারণত যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং একই সাথে সাংবাদিকরা যারা রয়েছেন। আজও সেরকম একজন সাংবাদিক, আমার অত্যন্ত পছন্দের একজন সাংবাদিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যদিও তিনি এই মুহূর্তে চ্যানেল 24-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, জনাব জহিরুল আলম। জনাব জহিরুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফারহানা। অনেকদিন পর দেখা হলো জহিরুল আলম, কিন্তু আমার কাছে আপনি আমার ছোটবেলার, আপনার বড়বেলার সাংবাদিক জহিরুল আলম। আমরা তো সবাই একসঙ্গেই কাজ করেছি অনেকদিন। সেই জায়গা থেকেই আসলে, এবং আমাদের অনেকগুলো ইলেকশন একসাথে কভার করার অভিজ্ঞতা আছে। বলা যেতে পারে আমরা অনেকগুলো নতুন দেখেছি, বেশ কয়েকটি। এবারে নির্বাচনটাকে আপনি কিভাবে দেখলেন? এবারে নির্বাচন কেমন হলো এই নির্বাচন? প্রথম কথা হচ্ছে যে নির্বাচনটা খুবই পিসফুল হয়েছে, কোনো ধরনের ভায়োলেন্স ছিল না। এবং আমি কল্পনা করতে পারি না যে বাংলাদেশের মতো এত জনসংখ্যা অধ্যুষিত একটি দেশে এত মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি হয়েছে। সেটি আমি মনে করি যে একটা মানে এটাকে একটা ঐতিহাসিক, অনেকে বলছেন, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে একটা রিমার্কেবল একটা চ্যাপ্টার কিন্তু এই ইলেকশনটা, ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার, ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, সেটা কিন্তু বলাই যায়। ভায়োলেন্স ফ্রি একটা। এই ক্রেডিট আপনি কাকে কাকে দিতে চান? এই ক্রেডিট আমি অবশ্যই এটা প্রাইমারিলি যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই কারণে যে তারা একটা ইলেকশনের কথা মুখে বলে আসছিল, চিফ অ্যাডভাইজার বলছিলেন বারবার যে তারা একটা ভালো ইলেকশন করতে চান, অনেকে কিন্তু বিলিভ করে নাই। একদম, এটা নানা লম্বা সময় ষড়যন্ত্র আদৌ হবে উনি কিনা নিজেও বলেছেন যে নির্বাচন নিয়ে অনেক বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তবে আবার একই সঙ্গে এটাও বলেছেন যে একটা মানে ঐতিহাসিক একটা নির্বাচন উনি করতে চান। ওনার ভিতরে কিন্তু এই কথাগুলো সবসময় আমরা শুনেছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে পারফরমেন্স, ইন্টারিম গভর্নমেন্টের ওভারঅল যে আপনার যে তাদের যে কমিটমেন্টের যে বিষয়গুলো ছিল, সেটা সে কারণে কিন্তু সবাই কিন্তু সংশয়ে ছিল যে আসলে শেষ পর্যন্ত ইন্টারিম এটাকে একটা সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করতে পারবে কিনা। সেকেন্ড ক্রেডিট যদি আপনি দিতে চান যে ইলেকশন কমিশনের, হ্যাঁ, বাংলাদেশে ওভারনাইট একটা কি বলবো যে খুবই স্বর্গ থেকে আসা কোনো কমিশন তো আমরা পাবো না। নানা সময় ইলেকশন কমিশন বিতর্কিত হয়েছে, খুবই বিতর্কিত কমিশনের কার্যক্রম আমরা দেখেছি। সেই হিসেবে মনে করব যে তারা একটা এফোর্ট নিয়েছে। তবে সবচেয়ে বড় ক্রেডিট যেটা, এগুলো হচ্ছে কি একটা প্রশাসনিক ক্রেডিটের কথা যদি বলেন, বাট ক্রেডিটের প্রতি নির্বাচনটা সুষ্ঠু হয় কোত্থেকে, যে এখানে যে অংশীদার হিসেবে ভোটার, দেশের মানুষ, তারা কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট পাবেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য তারা সহযোগিতা করেছেন। ইভেন পলিটিক্যাল পার্টিরা জানে যে এই নির্বাচনটি, আমার তো মনে হয় যে তারা খুবই এটা মাথায় রেখেছে যে নির্বাচনটি যদি ভণ্ডুল হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সবাই লুজার। একটা প্রসেস তো শুরু করতে হবে কোথাও না কোথাও। বাংলাদেশ এত সাফার করেছে, সেখান থেকে হ্যাঁ বলা হচ্ছে যে 3টা নির্বাচন পার্টিসিপেটরি ছিল না, সবার অংশগ্রহণ ছিল না, নানাভাবে প্রশ্নবিদ্ধ ছিল,
এবং সেখানে একতরফা ভূমিকা ছিল প্রিভিয়াস রেজিমের। সেই অবস্থান থেকে এমন একটা নির্বাচন মানুষ চেয়েছে, রাজনৈতিক দলগুলো চেয়েছে, সেই নির্বাচনটা অবশেষে যখন অনুষ্ঠিত হচ্ছে, তারা হয়তো রিজার্ভেশন আছে, অভিযোগ কিন্তু ছিল। বিএনপিরও অনেক অভিযোগ, ইলেকশনের আগে পরস্পরে অনেক অভিযোগ করেছে, জামাতের পক্ষ থেকে বা জোটের পক্ষ, এনসিপির পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযোগ ছিল। এমনকি আপনি দেখবেন যে এনসিপি প্রতিনিয়ত ইলেকশন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছে, প্রতিদিনই তারা একেবারে এক সপ্তাহ আগে পর্যন্ত আমি ইলেকশনে যাব না টাইপের কথাও বলেছে, সেই ধরনের কথাও তারা বলেছে। কিন্তু সেখান থেকে এমনকি নির্বাচনে অংশগ্রহণ করবে, মানে ধরেন এক এক সময় জামাত হয়তো বলছে যে আগে গণভোট পরে নির্বাচন, মানে এই যে একটা রিজিড অবস্থান যদি তারা নিত তাহলে ইলেকশন হতে পারতো না। কিন্তু বিএনপি যদি কোনো একটা ইস্যু নেই, হ্যাঁ বিএনপি সবসময় একটা জিনিস খুবই ধারাবাহিকভাবে আমরা খেয়াল করেছি যে তারা কিন্তু ইলেকশন এবং তারা সুনার ওয়াজ বেটার, এটা তারা চেয়েছিল যে যত তাড়াতাড়ি হতো। কিন্তু দেরিতে হওয়ার কারণে একটা সংশয় তৈরি হয়েছে যে এর মধ্যে আসলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাতের কথা যখন বলা হচ্ছিল যে না তারা ভালো করে ফেলছে কিনা, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের প্রচার শুরু হয়েছে, বিশেষ করে চাঁদাবাজি, বিশেষ করে দখলদারি, বিশেষ করে এই যে বিষয়গুলো আসছে, এগুলো কিন্তু খুব একটা ব্র্যান্ডিং হচ্ছিল বিএনপির জন্য, এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা কিন্তু এটাকে খুব মাঠে কিন্তু মানে প্রচারণার ক্ষেত্রে খুব কাজে লাগিয়েছে। সেখান থেকে মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আমি ক্রেডিট দিব, তাহলে ইন্টারিম, ইলেকশন কমিশন, ভোটার্স, দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো সবাই মিলেই কিন্তু নির্বাচনটার জন্য ডিজার্ভ করে যে একটা, যে চারটা স্টেক হোল্ডার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকেই আসলে তার জায়গা থেকে ভালো পারফর্ম করেছে। এবার একটু জানতে চাই যে নির্বাচন শেষ, আমরা আর কয়েকদিনের মধ্যে গেজেট পেয়ে যাব, বিএনপি বলা যেতে পারে তার ইতিহাসের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এবার ক্ষমতায় বসতে যাচ্ছে। তার সামনের দিনটা আসলে কেমন হবে বলে মনে করেন? সামনের দিনটা আসলে আমি খুব একটা রোজি হবে এটা মনে করি না, খুব একটা আমরা যেটা বলি যে বেড অফ রোজেস, হ্যাঁ এরকম হবে না। কারণ কি, দেশ কিন্তু একটা ধারাবাহিক একটা স্ট্রেসের মধ্যে আছে। আপনি একটা পলিটিক্যাল স্ট্রেস আছে, পলিটিক্যাল স্ট্রেসটা যদি আমরা একটু ডিটেল বলবো পরে, ইকোনমিক স্ট্রেসটা অনেক মারাত্মক, এবং জিও স্ট্র্যাটেজিক স্ট্রেসও আছে, একটা চাপ, টেনশন, কনফিউশন সব দিক থেকেই। পলিটিক্যাল টেনশন হচ্ছে এইটা, দেশে আমরা 5ই অগস্ট পূর্ববর্তী একটা সিনারিও ছিল, একটা দীর্ঘ একটা অথরিটেরিয়ান রুল ছিল, সেই রুল থেকে তো মানুষ মুক্তি চেয়েছে, আসলে নতুন একটা অধ্যায়ে গেছে। সেই অধ্যায় কি আমরা এই ইন্টারিমে এই সময়ের মধ্যে কি আমরা আসলে ওই ধরনের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্নটা আমরা দেখছিলাম সেটাকে আমরা আসলে পেয়েছি? আমরা কিন্তু ওইভাবে পাইনি। আমরা নানা ধরনের বিশৃঙ্খলা দেখেছি, সেই রাস্তার বিশৃঙ্খলা, সেই দাবি দেওয়া, সেই মুভমেন্ট, সেই সড়ক অবরোধ করা, মানে যখন তখন আপনার এক ধরনের ক্যাওস, এক ধরনের ভায়োলেন্স, এগুলো দেখেছি। তার সাথে যোগ হচ্ছে মব, তার সঙ্গে যুক্ত হয়েছে মোবোক্রেসি। এখন বাংলাদেশের রুল অফ লর কথা আপনি বলেছেন যে না ফ্যাসিজম আপনি চান না, আপনি একটা শান্তিপূর্ণ একটা সুন্দর প্রসেস ইনিশিয়েট করতে চেয়েছেন, সেটা কি আপনি আসলে ফলো করেছেন? সেই জায়গার মধ্যে ইন্টারিম কি এই যারা এগুলোকে প্রমোট করেছে তাদেরকে কি ধমক দিয়েছে, তাদেরকে কি আইনের আওতায় এনেছে, তাদেরকে কি স্টপ করানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? রিমার্কেবল পদক্ষেপ ছিল না, যে কারণে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু আসলে তাদের মতো করেই চলেছে। সেটি আগামী দিনে এরকম বিশৃঙ্খলা কি থাকবে না থাকবে না, এটা কিন্তু বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তাদের সামনে চ্যালেঞ্জ। এখন বিএনপি হয়তো ক্ষমতায় এসে তারা শান্তভাবে দেশ পুনর্গঠনে মনোযোগ দিবে, কিন্তু তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা আশা করছি যে দায়িত্বশীল বিরোধী দল হবে। জামাত ইসলামী এতদিন যা প্রতিশ্রুতি দিয়েছে দেশের স্বার্থে, আগামীর স্বার্থে, নতুন রাজনীতির স্বার্থে তারা হয়তো সহযোগিতা করবে, যদিও সেই ইঙ্গিত কিন্তু তারা এখনও দিচ্ছে না। ইলেকশনের দিন তারা বলেছে, প্রিভিয়াসলিও বলেছে, কিন্তু ছোটোখাটো বেশ কিছু অভিযোগ কিন্তু তারা তুলে এখন তারা আন্দোলন করবে বা পার্লামেন্টে, মানে নিশ্চয়ই এটা রাজনৈতিক দলগুলো একটা দর কষাকষির ব্যাপার আছে, সেটা তারা করবে, কিন্তু একটা কালচারাল পরিবর্তন যদি না হয় তাহলে এটা একটা বাধা। কিন্তু যারা প্রতিনিয়ত আইনের শাসনকে চ্যালেঞ্জ করছে, যখন তখন আপনাকে হস্টেজ করে ফেলছে, জিম্মি করে ফেলছে, যে কোনো সিচুয়েশন এক ধরনের ক্যাওস তৈরি করছে, ক্যাওস তৈরি করে ভাবছে যে এভাবে আমি আমার দাবিটা আদায় করে নিতে পারবো, এই মানে জিম্মি করার মানসিকতা রাজনীতিতে, এটা কিন্তু বিএনপিকে আগামী দিনেও কিন্তু ফেস করতে হবে। এই জায়গায় আমি একটু ছোট্ট, মানে আরও দুইটা প্রসঙ্গে আসার আগে একটু ছোট জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে ইন্টারিম সময়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তার যে ধরনের পারফরমেন্স হওয়ার কথা সেটা তারা করেনি। আপনি কি মনে করেন, মানে অনেকেই বলছিল যে পুলিশের আসলে এক ধরনের হীনমন্যতায় ভুগছিল, তারা এক ধরনের আতঙ্কে ভুগছিল। এখন কি মনে করেন যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তার নিজস্ব চেহারায়
ফেরত আসতে পারবে? এটাও একটা কঠিন জার্নি ফারহানা, কঠিন জার্নি। দেখেন এই ইন্টারিম গভর্নমেন্ট এতগুলো কমিশন করেছে, তার মধ্যে পুলিশ সংস্কারও তো ছিল, একেবারে। কিন্তু আপনি হোয়াট রিমার্কেবল স্টেপস দে হ্যাভ টেকেন। আপনি কি বলে গণমাধ্যম নিয়ে করেছেন, আপনি পুলিশ নিয়ে করেছেন, আপনি প্রশাসন নিয়ে করেছেন, আপনি এত 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 সংস্কারের উদ্যোগ নিয়েছেন কমিশন গঠনের মাধ্যমে, দিস্তায় দিস্তায় কাগজ ভরেছেন, তাই না? কিন্তু রেকমেন্ডেশন বাস্তবায়নের জন্য যথেষ্ট হয়তো সময় নেই, পাননি তারা। কিন্তু আমি মনে করি যে আসলে আমাদের মগজের পরিবর্তন দরকার। আগে হাজার হাজার রেকমেন্ডেশন দিয়ে কোনো কাজ হবে না। এখন ধরুন যে জুলাই সনদের কথা মাধ্যমে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যদি আপনি মানসিকভাবে যদি মানে কি বলবো যে পরিবর্তনকে এমব্রেস না করেন, পরিবর্তনকে স্বাগত না জানান, তাহলে এত এত আমি মনে করি যে আনুষ্ঠানিক সংস্কার দিয়ে কিন্তু হবে না। পার্লামেন্টে যখন আপনি যাবেন তখন শুধুমাত্র চেকস অ্যান্ড ব্যালেন্স করবেন আপনি, হ্যাঁ বিরোধী দল থেকে আপনি দিবেন, স্পিকার দিবেন, আপনি আর্টিকেল 70-র মধ্যে সংস্কার আনবেন, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের মধ্যে ক্ষমতা ভারসাম্য আনবেন, সময় ঠিক করে দিবেন, এগুলো স্ট্রাকচারাল পরিবর্তন ঠিক আছে। কিন্তু ইন্টারনালি যদি আপনি মানে আপনার কালচারাল ডেভেলপমেন্ট যদি না হয়, আপনি যদি রেসপেক্টফুল না হন, আপনি যদি আপনার নিজের দেশের ইন্টারেস্ট যদি না বুঝেন, আপনি যদি জনগণের অভাব অভিযোগ কষ্টটা না বুঝেন, তাহলে আমি মনে করি যে না, এগুলো দিয়ে লং টার্ম কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কিন্তু ধরেন যে একটা বড় দল হিসেবে এগুলো তাদের সামনে থাকবে। আমাদের প্রত্যাশা সবসময় বেশি থাকে। আমরা যে কোনো সরকার আসার আগে তাদের প্রতিশ্রুতিও দেখি, ইশতেহারে তো বিশাল একটা প্রতিশ্রুতির বহর সেই থাকে। ইশতেহারের প্রসঙ্গে আসবোই, কিন্তু তার আগে একটু যেহেতু পুলিশের ব্যাপারটা বলছিলাম যে তাদের মনোবল আসলে কতটা ফেরত আসবে, সেটার উপরেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে এবং সেই অনুযায়ী এবার পারফর্ম করবে নতুন সরকার। এখন আইন শৃঙ্খলা একপাশে রেখে বা রাজনৈতিক পরিস্থিতি একপাশে রেখে আমরা যদি অর্থনীতির দিকে তাকাই, অর্থনীতিটা একটা বড় চ্যালেঞ্জ আপনি বলছিলেন। ঠিক কোন কোন জায়গায় অর্থনীতিটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বিএনপির জন্য? এটা একটা ভাস্ট একটা মানে চ্যালেঞ্জ হবে। সেই কারণে এই অর্থে বলবো যে ইকোনমিতে তো ধরেন যে একটা খেলাপি কালচার তৈরি হয়েছে, এমনকি এটা থেকে মুক্ত কিন্তু বিএনপিও নয়। ধরেন আপনি এই ইলেকশনের সময় তাদের মনোনয়ন পেয়েছে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা ঋণ খেলাপি। তো খেলাপির কালচারটা কিন্তু আমাদের অন্তর্গত। এটা আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগ, বিএনপি বা এরকম ইরেসপেক্টিভ অফ এনি অ্যাফিলিয়েশন, খেলাপির কালচার আমাদের দেশে আছে। যারা অলিগার্ক, যারা মানে ধনী শ্রেণী যারা আছেন, তারা ব্যাংক থেকে টাকা নেন। আর টাকাগুলো কাদের? টাকাগুলো তো গরিব মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা। এগুলো ব্যাংকে তারা আমানত রাখে, সেখান থেকে তারা যে যার ইচ্ছে মতো ব্যাংকের তারা মালিকানা নেয়, ডিরেক্টরশিপ নেয় এবং সেখানে পরিবারতন্ত্র কায়েম করে ব্যাংকগুলোতে, এবং সেই কালচারগুলো ছিল। এটা থেকে বেরিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। তার মানে অর্থনীতি পুনর্গঠনের ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরের মানে কি বল যে স্বাস্থ্যটা ঠিক করা এবং সেখানে অর্ডার রেস্টোর করা। আর হচ্ছে যে আপনার কর্মসংস্থানের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানকে আকাশ থেকে আসবে নাকি? কর্মসংস্থান করতে হলে তো আপনার বিনিয়োগ লাগবে। আপনি দেখেন এই যে আবার সেই ইন্টারিমের কথা বলতে হচ্ছে, আপনি বাইরে থেকে এনে একজনকে দায়িত্ব দিয়েছেন, বিরাট চেয়ারম্যানকে, উনি বিশাল একটা বিনিয়োগ সামিট করেছেন। হয়তো ইন্টেনশন ওয়াজ গুড, কিন্তু ইন্টেনশন গুড হলেও এত এত বিদেশিকে আনলে শুধুমাত্র দাওয়াত করে খাওয়ালে তো হবে না, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, আপনার যে ল অ্যান্ড অর্ডারের কথা বললেন সেটা থাকতে হবে, তাই না? একটা অবকাঠামো তৈরি করলেই না আপনার বিনিয়োগের পরিবেশ থাকলেই না তারা আসবে। সেই পরিবেশ তো আপনি দিতে পারছেন না। আপনি ধরেন তারা যে লাভের টাকাটা ঠিক মতো তারা রিপ্যাট্রিয়েট করে নিয়ে যেতে পারবে কিনা, যারা বিদেশিরা বিনিয়োগ করবে। আর লোকালি যারা বিনিয়োগ করবে তাদের জন্য আপনি গ্যাস দিতে পারছেন কিনা, নিরাপত্তা দিতে পারছেন কিনা, চাঁদাবাজি বন্ধ করতে পারছেন কিনা, এগুলো যদি এনশিওর না করেন, তার মানে কি পলিটিক্যাল উইল, সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং বিনিয়োগ ইজ মাস্ট। যেটা যদি $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে, আকাশ থেকে তো $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি হবে না। এটার জন্য বিনিয়োগ লাগবে, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হবে, মানুষ কাজ পাবে। প্রচুর মানুষ আপনি বেকার হয়ে বসে আছে, তাদেরকে কাজের অফার মানে কি বলে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। ইশতেহারও তো আছে প্রায় 1 কোটি কর্মসংস্থান করা হবে। কোথা থেকে করা হবে সেটা একটা উচ্চাভিলাষী বলা হচ্ছে, উচ্চাভিলাষী ইশতেহার ছিল, কিন্তু নিশ্চয়ই বিএনপির একটা প্রপার প্ল্যান আছে সেখানে। আশা করছি প্রপার প্ল্যান আছে। কারণ যেগুলো তারা দিয়েছেন সেগুলো যদি কমপ্লাই করতে না পারেন তাহলে তাদের আবার ভোটে যেতে হবে। আমরা তো একটা সিস্টেমের মধ্যে ঢুকেছি। সুতরাং আমি মনে করি যে প্রতি 5 বছর পর পর এই জবাবদিহিতা তো তৈরি হবে, যে এই নির্বাচনে যেমন ট্রু রিফ্লেকশন অফ পিপলস উইল যদি মনে করি আমরা, তাহলে সামনের 5 বছর পরে যখন 2031 সালে যখন নির্বাচন হবে, তখন আমরা কিন্তু এই প্রশ্নগুলো তাদেরকে আবার করব। এবং গণমাধ্যম হিসেবেও কিন্তু সবার দায়িত্ব থাকবে আসলে খুব ঢালাওভাবে কিছু না বলে খুবই মানে কি বলবো যে এক নজরদারির মধ্যে রাখা,
যে প্রতিটা সেগমেন্ট ধরে ধরে তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন 100 ডেজে আপনি এর কি কমপ্লাই করবেন, মানে তারপরে 365 দিনে আপনার গোল কি থাকবে, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী, ধরে ধরে যদি তাদের অ্যাকাউন্টেবল করা যায়। এটা তো বলে বিএনপি, তো আমি যখন তারেক রহমান যে ইশতেহার প্রকাশ করেছেন প্রেস কনফারেন্সে, কিন্তু উনি বলেছেন দুর্নীতি, আইনের শাসন, জবাবদিহিতা, লাস্ট লাইন বলেছিলেন এটা, দুর্নীতি নির্মূল করবেন, তারপরে আইনের শাসন আনবেন এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন। তা আমাদের অবশ্যই দেখতে হবে এই তিনটা জায়গার মধ্যে আসলে ওনার এবং সাকসেস। জবাবদিহিতার বাহন তো আসলে গণমাধ্যম, তাই না? মানে প্রথম সিঁড়িতেই আসলে আমাদের কাঁধে পা রেখেই যেতে হবে। জনাব জহির, আপনাকে এই জায়গাটাতে একটা প্রশ্ন করতে চাই। মানে কাকের মাংস তো আর কাক খায় না, তারপরেও বলি যে গণমাধ্যমের ভূমিকা আসলে কেমন দেখলেন নির্বাচনে, আর গণমাধ্যম আসলে তার চেহারা বদলাতে পারবে কি? কারণ আমরা সবাই এই জায়গায় কাজ করে আমরা জানি যে আমরা যতখানি না সাংবাদিক তার চেয়ে দলীয় কর্মী হয়ে যাই চট করে। এই কালচারটার পরিবর্তন আসবে কি বা আনা যাবে কি? জবাবদিহিতা যদি আমি তৈরি করতেই চাই, আমরা শুনেন রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম আশা করাটা ভুল। কিন্তু গণমাধ্যমের এক ধরনের ধারাবাহিক একটা অবনমন তো হয়েছে এই অর্থে যে সেটা শুধু তাদের স্বার্থেই তাদের কারণেই হয়েছে তা না, কিন্তু এটা একটা সিস্টেমিক কি বলবো যে ডিজিজ, যে আপনি যদি রাজনৈতিক প্রতিষ্ঠান ঠিক না থাকে, আপনার আদার ইনস্টিটিউশন ঠিক না থাকে, গণমাধ্যম তো তারই একটা রিফ্লেকশন। এটা তো গণমাধ্যম এর বাইরের কেউ না। আপনি গণমাধ্যমের মালিকানা আছে, সাংবাদিকদের দলীয় লেজুরবৃত্তি আছে, আবার পলিটিক্যাল ফোর্সেরও তাদেরকে নিজস্ব দলীয় কর্মী বানানোর চেষ্টা আছে। যদি যার কাজটা মানে তাকে করতে দেওয়া হয় স্বাধীনভাবে, সেই পরিবেশ তো এখন আমরা তৈরি করতে পারি নাই। তবে মানুষ এই যে সমালোচনার জায়গাটা তৈরি হচ্ছে, আপনি নিজেই এই সমালোচনার প্রসঙ্গটি তুলেছেন, আত্মসমালোচনা কিন্তু পরিশুদ্ধির একটা প্রসেস। এখানে যদি আমি মানে রাতে ঘুমাতে চিন্তা করি যে আসলে একজন জার্নালিস্ট হিসেবে আমি আমার সঠিক দায়িত্বটা পালন করলাম কিনা, নাকি আমি একটা দলীয় কর্মীর মতো আচরণ করলাম, তাহলে আমি মনে করি যে পরের দিন সকালে আপনি আপনার কাজের মধ্যে সেটা রিফ্লেকশন হবে। কিন্তু এটাই একমাত্র বাহন না পরিবর্তনের। এটার সঙ্গে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ করতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে গণমাধ্যম কর্মীদের তো কোনো সুরক্ষা নীতি নাই। একটা ওই যে বললাম কমিশন করা হয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু সাজেস্ট করা হয়েছে, কিন্তু দেখেন সেখানে কিন্তু উপরন্তু আরও নিয়ন্ত্রণের মানে অধ্যাদেশ করা হয়েছে, খসড়া করা হয়েছে, যেখানে কোনো সময় ইন্টারিম গভর্নমেন্টের কাছে তো আমরা এটুকু আশা করতে পারতাম। তার মানে গণমাধ্যম কর্মীরা যদি স্বাধীনভাবে কাজ করতে চায়, তাদের একটা সুরক্ষা নীতি থাকতে হবে, আইনের দ্বারা প্রোটেক্টেড থাকতে হবে, ফিনান্সিয়ালি থাকতে হবে, মালিকানার দিক থেকেও থাকতে হবে। গণমাধ্যম কর্মীরা তো বেশিরভাগ ওই প্রতিষ্ঠানের মালিকের দ্বারা গাইডেড হচ্ছেন, কিন্তু ওই মালিক তো আবার দেখা যায় যে ওনারও তো একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকে, ওনারও ইকোনমিক ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকেন, ওনারও বিভিন্ন ধরনের এজেন্ডা থাকেন, সেই এজেন্ডার সঙ্গেই তো এটা ইন্টিগ্রেটেড হয়ে যায়। সুতরাং ওভারনাইট কিছু হবে না আমি মনে করি। এখানে একটা নৈতিকতার একটা ব্যাপার থাকে। তার মানে প্রাতিষ্ঠানিক মানে সংস্কার বলবো না, প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের মধ্য দিয়ে এটাকে উন্নয়ন করতে হবে, যে সবাই বসতে হবে, প্রতিনিয়ত আলোচনা করতে হবে এবং সমালোচনার জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলেই আমি মনে করি সমালোচনাটাও জরুরি। মাঝখানে আমি এই আলাপটা করে নিলাম, কিন্তু আবার আমি আগের আলাপে ফিরতে চাই জনাব জহির। সেটা হচ্ছে যে ভূ রাজনীতির দিক থেকে বাংলাদেশের জন্য সামনের চ্যালেঞ্জটা আসলে কি এই নতুন সরকারের ক্ষেত্রে? কারণ আমরা এখন এমন একটা সময়ে আছি যে আমরা যদি ইউরোপের দিকে তাকাই, যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, মানে পরাশক্তিগুলির দিকে তাকাই, তারা নিজেরাই একটা যুদ্ধংদেহী অবস্থায় আছে, এবং ভূ রাজনীতির যে জায়গাটায় বাংলাদেশের অবস্থান, সেখানে তো সে একটা আসলে বেশ বড়সড় মানে পরাশক্তির একটা অস্ত্র বাংলাদেশ। তো আপনি কি মনে করেন এই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এখন তার সামনের দিকটা কতখানি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে? বাংলাদেশে আসলে চ্যালেঞ্জগুলো তো যে আমাদের নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী যারা আছেন, মানে দূরের বন্ধু আছেন, কাছের বন্ধু মানে যারা আছেন, তাদের সঙ্গে কিন্তু একটা মানে নতুন একটা পার্টনারশিপ তৈরি করতে হবে আগামী দিনে। আপনি বিচ্ছিন্নভাবে কিন্তু এগোতে পারবেন না। আমরা মনে করি যে বাংলাদেশকে আমরা নিজেরাই কিন্তু নানাভাবে মানে অনেক গুরুত্বপূর্ণ মনে করি, যে না আমাদেরকে নিয়ে মানে পৃথিবীর সকল দেশ আমাদেরকে নিয়ে খুব চিন্তিত, তারা আমাদেরকে নিয়ে অনেক কিছু ভাবছে, পশ্চিমা দেশগুলোর কথা বলি, কিন্তু আসলে প্রথম কারেকশনটা দরকার হচ্ছে আমাদের এন্ডে। আমরা আমাদের দেশপ্রেমের জায়গাটা যদি ঠিক রাখি, তাহলে আমাদের ফরেন পলিসিতে এটা রিফ্লেক্টেড হবে। আমাদের যে নীতি, আমরাটা কারা? আমরা বলছি আমাদের রাজনৈতিক দলগুলো,
রাজনৈতিক দলগুলো মেইনলি, কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে গণমাধ্যম এটা সহায়ক শক্তি, আদার অর্গানাইজেশনস আছে, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, তারা যদি প্রপার গাইডলাইন করে, তারা যদি আমাদের করণীয়তা ঠিক করে দেয়। করণীয়তা কি? ধরেন আমাদের যে প্রতিবেশী দেশ ছিল আছে, ভারতের কথাই যদি আপনি চিন্তা করেন, এখানে কি আমরা সঠিক নীতি নিতে পেরেছি? আমরা সবসময় দেখেছি যে আমাদের একটা নত জানু একটা ভাব, আমরা সব কিছু স্যাক্রিফাইস করছি, কিন্তু আমরা প্রতিবেশীর কাছ থেকে কিন্তু প্রপার ডিউ যে রেসপেক্টটা পাওয়ার কথা, কারণ সভরেন কান্ট্রি হিসেবে তো আমরা একটা পারস্পরিক রেসপেক্টের জায়গায় আছি। এই জায়গাটার মধ্যে কিন্তু আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ হবে যে যা কিছুই হবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে হবে, এবং আমাদের যে জাতীয় স্বার্থ যেগুলো আছে সেই জাতীয় স্বার্থগুলোতে, সেটা ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, বা ইউরোপীয় ইউনিয়ন বলেন, এমনকি পাকিস্তানও বলেন, ধরেন আগামী দিনে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা আমাদের ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে যেটা বিএনপি স্লোগানের মধ্যে আছে, হ্যাঁ এটা খুব সুন্দর স্লোগান, কিন্তু সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো কান্ট্রি ফার্স্ট, মি ফার্স্ট, আমার স্বার্থটা আগে আমি দেখব, তারপরে আমি আমার বন্ধুদের, ডেফিনেটলি রেসিপ্রোকেশন হবে, লেনদেন হবে, গিভ অ্যান্ড টেক হবে, কিন্তু আমার স্বার্থটা যদি আমি বিসর্জন দেই, নিজেকে যদি রেসপেক্ট না করি, তাহলে আমরা কখনো কিন্তু আগাতে পারবো না। আমি মনে করি যে আগামী দিনে ফরেন মানে রিলেশনসের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে ধরেন আমাদের ম্যারিটাইম বাউন্ডারিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এবং আপনি কিছু স্ট্র্যাটেজিক্যালি অনেক দেশই চাইবে যে এই অঞ্চলে একটা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য, সেক্ষেত্রে আমরা তাদের স্বার্থকে কতটা প্রাধান্য দিব, এবং সেখানে ধরেন চায়না আছে, আমেরিকা আছে, তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্কগুলো আছে। তো সব কিছু মিলিয়ে মানে যে ফ্রন্টে উপযুক্ত পার্সন দিয়ে আমরা যদি এগুলোকে মানে ট্যাকেল করার জন্য পরিকল্পনা করি, তাহলে আমি মনে করি যে না, ভারতের সঙ্গে আমাদের মানে আমরা তো চেঞ্জ করতে পারবো না এই সম্পর্ক, মানে প্রতিবেশীর সঙ্গে তো আমাদের সম্পর্ক রাখতে হবে, কিন্তু এই রাজনীতি করা যাবে না যে আমরা সবসময় একটা তিক্ততার মধ্যে থাকবো, সবসময় একটা যুদ্ধংদেহী মনোভাবের মধ্যে থাকবো। অলরেডি কিন্তু ধরেন ভারতের যে পক্ষ থেকে কিন্তু নতুন যে মানে কামিং সরকার এবং সরকারের নেতা হিসেবে কিন্তু তারা যোগাযোগ এস্টাবলিশ করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কাজ করার আগ্রহ দেখেছে, এটা একটা গুড সাইন। কিন্তু একই সঙ্গে বলবো যে আমরা অবশ্যই আমাদের সেলফ রেসপেক্টটা বজায় রেখে চলতে হবে। একটু জানতে চাই যে ভারতের সাথে সবসময় বিএনপির একটা টানাপোড়েন আছে, সবসময় এটা বলাও হয়ে থাকে। এবারে আসলে বিএনপির ভারত নীতি কি হতে পারে, কি হবে মনে করেন? ভারত নীতি একটা মানে আউটলাইন কিন্তু আসলে পেয়ে গেছি আমরা। সেটা হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের সঙ্গে, বিশেষ করে দলের সঙ্গে তাদের সরকারের সম্পর্কটা ছিল। ভারত আসলে মানে সরকার টু সরকার সম্পর্ক করে নাই, বা জনগণ টু জনগণ তো মানে সম্পর্ক রচনা না করার কারণে কিন্তু তাদের সম্পর্কে মানুষের কিন্তু যথেষ্ট এক ধরনের তিক্ততার অনুভূতি তৈরি হয়েছে। কিন্তু আগামী দিনে আমি মনে করি যে না, ভারতের মধ্যে রিয়েলাইজেশন ইনক্রিজিংলি হচ্ছে মনে হয়, না হলে তারা কিন্তু সবসময় বলে এসছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, এবং এখনও সেই বার্তা কিন্তু তারা দিচ্ছে। সবার আগে তারা অভিনন্দন জানিয়েছে। তার মানে এটা তারা এই বার্তাটা দিয়েছে। আমি দেখেওছি যে তারা আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী যিনি হবেন, ডেফিনেটলি তারেক রহমানের কথাই আমরা চিন্তা করছি, বা মানে উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইলেক্ট, তাকে কিন্তু মানে অলরেডি ইন্ডিয়ান মানে বিভিন্নভাবে তারা তাকে প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক একজন পার্সন হিসেবে তারা চিহ্নিত করেছেন, তার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তো তারেক রহমানও সবসময় চিন্তা করবেন যে আমাদের জাতীয় স্বার্থের জায়গাগুলো যেখানে মানে ভারতের সঙ্গে আমরা ইতিপূর্বে অ্যাড্রেস করতে পারি নাই, স্পেশালি পানি সমস্যার সমাধান আমরা অ্যাড্রেস করতে পারি নাই, আমরা আমাদের ট্রেড ইমব্যালেন্স অ্যাড্রেস করতে পারি নাই, আমাদের বর্ডার কিলিংটা অ্যাড্রেস করতে পারিনি, এসব জায়গার মধ্যে মানুষের হতাশা আছে। সর্বোপরি হচ্ছে যে একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডটা যদি ভারত, আমি মনে করি যে সেই জায়গায় তাদের একটা পরিবর্তন আসবে বলে এটা আমার আশা, যে নতুন সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের সঙ্গে যখন তারা সম্পর্ক করবে, তখন তারা এটা মাথায় রাখবে, কারণ এটা একটা বিরাট জনগোষ্ঠীর একটা দেশ। এখানে ভারতের সম্পর্কে ইতোমধ্যেই এক ধরনের কি বলবো যে খুবই বিরূপ একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এটা যত তাড়াতাড়ি তারা রেকগনাইজ করবেন, যত তাড়াতাড়ি তারা অ্যাড্রেস করার জন্য উদ্যোগ নেবেন, ততই তাদের মঙ্গল। সেক্ষেত্রে যখন বাংলাদেশের পলাতক স্বৈরশাসক ভারতে অবস্থান করছেন, এবং বিএনপি তো চাইবেই আসলে যে বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যেতে চায়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যখন তারা শুরু করতে চায়, তারা তো নিশ্চয়ই ভারতের কাছে এই আবেদন করবেন, এবং ভারত তো বেশ পরিষ্কার করে বলেই দিয়েছে, বেশ কয়েকবার তারা এটা পরিষ্কার করে বলেছে যে শেখ হাসিনা এখানে যতদিন থাকতে চাইবেন ততদিন থাকতে পারবেন, তারা দিবেন না।
এই বিষয়গুলো মাথায় রেখে তাহলে এই দুই দেশের সম্পর্ক কেমন থাকবে বলে মনে করেন? বা আমরা তো দেখতেই পেয়েছি যে এটাকে ইস্যু করেই আসলে ভারতের সাথে একটা বড় টানাপোড়েন বাংলাদেশের তৈরি হলো, মানুষের, সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সরকার প্রধান পর্যন্ত। এটা একটু রিয়েলিস্টিক্যালি দেখতে হবে। আপনি দেখেন যে বাংলাদেশ সরকারের ইন্টারিম বলেন বা কামিং গভর্নমেন্ট বলেন, ডেফিনেটলি ইন্ডিয়ান কাউন্টারপার্টের সঙ্গে তারা কিন্তু এই দাবিটাই করবেন প্রথম, যে উনি একজন কনভিক্টেড, উনি এই অপরাধের সঙ্গে জড়িত এবং উনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আপনারা যেভাবে আশ্রয় দিয়েছেন সেটা না করে সুন্দর প্রতিবেশী সুলভ সম্পর্কের স্বার্থে তাকে ফেরত দেওয়ার কথাটাই নতুন সরকারের কাছ থেকেও এই দাবিটা যাবে। কিন্তু যদি আপনি ইফ ইউ মানে বি ভেরি প্র্যাগমেটিক অ্যান্ড রিয়েলিস্টিক, ভারত যত কিছুই করুক না কেন মানে দৃশ্যত তাকে ফেরত দেওয়ার মতো কোনো বাস্তবতা কিন্তু নেই, তারা ফেরত দিবে না। এটাই কিন্তু তারা নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা যেভাবে তাকে আশ্রয় দিয়েছে। এবং আগামী দিনে মানে আপনার যে প্রত্যাবাসনের যে নীতি, প্রত্যাবাসনের যে মানে চুক্তির আলোকে তাকে ফেরত পাওয়া যাবে, এরকম আমি রিয়েলিস্টিক্যালি আমি মনে করছি না যে ভারতের পক্ষ থেকে এই মানে রেসিপ্রোকেশন আসবে। তাহলে কি হবে? তাহলে যদি ভারত না করে তাহলে তারা ঝুঁকি নেবে। প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্কে যে উন্নয়নের কথাটি তারা বলছে, সেই উন্নয়নের জায়গাটা আসলে অধরাই থেকে যাবে এবং তিক্ততা আরও বাড়বে। তিক্ততা যদি বাড়ে তাহলে দেখেন যে বিভিন্ন সময়তে এই প্রশ্ন আসছে যে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের সিকিউরিটির প্রশ্ন কিন্তু জড়িত। এটা তারাই বলে যে এ পিসফুল বাংলাদেশ, এ ডেমোক্রেটিক বাংলাদেশ অর এ স্টেবল বাংলাদেশ ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এটা তারা অনেকবার বলেছে। কিন্তু বাংলাদেশ যদি স্টেবল না থাকে, ডেফিনেটলি তারাও স্টেবল, তাদের স্টেবিলিটি উইল বি ইন ডেঞ্জার। তো এখানে নর্থ ইস্টার্ন স্টেটস আছে, তাদের ইকোনমিক কিছু বিষয় আছে, স্ট্র্যাটেজিক্যালিও ভারত কিন্তু ক্রমাগতভাবে যদি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না রাখে, এবং আদার প্রতিবেশীও কিন্তু আমরা দেখি যে তাদের সঙ্গে কিন্তু খুব একটা মানে কি বলবো ইকুয়াল রেসপেক্টফুল রিলেশন নাই। তো এই জায়গাগুলো আমি মনে করি যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বাংলাদেশের যে চাওয়াগুলো আছে, ইনক্লুডিং তার রিপ্যাট্রিয়েশন, তাকে প্রত্যাবাসনের যে বিষয়টি আছে, সেগুলো যদি ভারত কিভাবে অ্যাড্রেস করে সেটার উপরে আগামী দিনের সম্পর্ক কিন্তু নির্ভর করবে। সেক্ষেত্রে আপনাকে এই প্রসঙ্গে বেশি করছি কারণ আমি জানি যে আমাদের সাংবাদিকতা জীবনের আপনার এই ক্ষেত্রেই আসলে কাজ করেছেন সবচেয়ে বেশি, মানে ডিপ্লোম্যাটিক বিটগুলোতে আপনার সবচেয়ে বেশি কাজ করা। সেক্ষেত্রে বাংলাদেশের চীন, পাকিস্তান এদের সাথে সম্পর্ক কি হতে যাচ্ছে, এবং যথারীতি যুক্তরাষ্ট্র তো বটেই। না, চীনের কথা যদি বলেন যে চীন হচ্ছে গিয়ে একটা ইকোনমিক সুপার পাওয়ার, তো সুতরাং চীনকে বাদ দিয়ে বাংলাদেশের কিন্তু আগামী মানে কী বলে যে ইকোনমিক প্ল্যান করা কিন্তু কঠিন হবে। এখন এই ভারসাম্য রক্ষা করাটা, ধরেন আমেরিকা সবসময় চায়না কন্টেইনমেন্ট একটা পলিসির মধ্যে আছে, চায়নাকে নিয়ন্ত্রণ করা, চায়নামুখী, আর যাতে তার বন্ধু রাষ্ট্রগুলো চায়নামুখী না হয়ে যায়, এবং বিভিন্নভাবে ধরেন মেরিটাইম বাউন্ডারিতে নিরাপত্তা থেকে শুরু করে আধিপত্য বিস্তার থেকে শুরু করে এটার পিসফুল আপনার ট্রেড রুটগুলোকে সিকিউর করা থেকে শুরু করে অনেকগুলো কিন্তু, এবং ডিফেন্স পাওয়ার এক্সারসাইজ থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু চায়না আর আমেরিকার স্বার্থ আমাদের অঞ্চলকে ঘিরে রয়েছে। তো এটা কিন্তু এখানেও কিন্তু বাংলাদেশ কিন্তু এই জটিল আপনার স্ট্র্যাটেজিক সমীকরণের মধ্যে যদি ঢুকে, তাহলে বাংলাদেশের জন্য আসলে কঠিন একটা জার্নি হবে, যে আমরা কোনো ব্লকের মধ্যে যাতে ঢুকে না যাই। এটা কিন্তু আগেও কিন্তু বাংলাদেশ এই প্র্যাগম্যাটিক পলিসি, এই স্ট্র্যাটেজির মধ্যে ছিল। ভবিষ্যতেও আমি মনে করি যে এখানে কোনো ম্যাজিক ফর্মুলা নেই। আমরা এমন একটা দেশ, আমাদের নিজের সমস্যার কোনো অন্ত নেই, তার মধ্যে একটা রোহিঙ্গার মতো একটা বিশাল একটা বোঝা আমাদের কাঁধে রয়েছে। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল এরকম মানে পলিটিক্সের কোনো শিকার হয়ে যায়, তাহলে আমরা উইল বি ফেসিং মোর কনফ্লিক্ট অ্যান্ড মোর মানে ডেঞ্জার। তো সেই জায়গাতে যদি বাংলাদেশ বোঝাতে সক্ষম হয় যে আমাদের ইকোনমিক ইন্টারেস্টটা ফার্স্ট, আমাদের মানুষের কাজটাই ইম্পর্টেন্ট, এবং আমরা চাই যে রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যাক, আমরা চাই যে আমাদের রেগুলার যে ডিফেন্স থেকে শুরু করে ইকোনমিক রিলেশনস শুরু করে বা পিপল টু পিপল কন্ট্যাক্টের জায়গাটা শুধুমাত্র আমাদের নিজের সাস্টেনেবিলিটির জন্য দরকার, এর বাইরে আমাদের আর ফার্দার কোনো ইন্টারেস্ট নাই। এটা কিন্তু আপনার যেই ইশতেহারের মধ্যে যে মানে আউটলাইনটা দেওয়া হয়েছে ফরেন পলিসির, সেখানে কিন্তু আমি যেমন তারেক রহমানের বক্তব্য এটা পেয়েছি, জামাত ইসলামের মধ্যেও পেয়েছি। তারাও কিন্তু চায় না যে কোনো পার্টিকুলার কোনো ব্লকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে। সেক্ষেত্রে জনাব জহির, এই জায়গাটা আমি শেষ করবো লাস্ট একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ঠিক যাওয়ার আগে
মানে শেষ মাসটিতে তারা কিছু চুক্তি করে গেলেন জাপানের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি তো বলা হলো যে এনডিএ ছিল প্রথমে, তারপরে তো সেটা আমরা জানলাম এবং সেই চুক্তি আমাদেরকে ভয়াবহ একটা জায়গায় নিয়ে দাঁড় করালো। এই বিষয়গুলি বিএনপির জন্য কতটা বড় সংকট হতে যাচ্ছে, কারণ সবাই বলছিলেন যে সামনের সরকারের জন্য এটা সংকট তৈরি করবে। না, সংকট তৈরি করবে এটা মানে সবসময় তো চুক্তি রিভিজিট করার সুযোগ আছে, কিন্তু ধরেন যে ইন্টারিম গভর্নমেন্ট যেই প্রসেসগুলো ইনিশিয়েট করেছে এগুলো কিন্তু আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ ছিল না। ইন্টারিম গভর্নমেন্ট তাদের ম্যান্ডেটের বাইরে অনেকগুলো বিষয় তারা মানে মানে পার্সু করেছে। এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এখানে যেসব ব্যক্তিদেরকে ইনক্লুড করা হয়েছে এই ক্যাবিনেটের মধ্যে, পারসেপশন ওয়াইজ মনে করা হয় যে না, তারা নানাভাবে ধরেন ইন্টারন্যাশনাল বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লবি সংশ্লিষ্ট পার্সন, এটা কিন্তু প্রকাশ্য। সুতরাং তাদের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী, বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আদার যেগুলো ব্লকের লোকজন আছেন, তারা তাদের স্বার্থ কিছুটা আদায় করে নেওয়া। আর এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, সারা পৃথিবীতে কিন্তু মানে আপনার মানে লবিং চলতে থাকে। লবিংয়ের মাধ্যমে তাদের ইকোনমিক ডিফেন্স, এই পৃথিবীটা চলে কিসের উপরে? আপনি ধরেন যে অস্ত্র ব্যবসা চলে, যে তারপরে অন্যান্য বিজনেস চলছে। তো শুধু আমাদের এখানে যদি অস্ত্র ব্যবসা না হয়, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে নানা ধরনের অস্থিরতা কাজ করছে, ফিলিস্তিনে অস্থিরতা কাজ করছে, ইসরায়েলিরা সেখানে এক ধরনের যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। তো এগুলো কিসের কারণে? এগুলো তো মিলিটারি কমপ্লেক্সের একটা ইন্টারেস্ট ওইখানে। আমাদের এই অঞ্চলে হয়তো ইকোনমিক ইন্টারেস্ট আছে আর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এটার সঙ্গে ডিফেন্স ইন্টারেস্টও আছে। যে কোনো ধরনের কনফ্লিক্টের মানে সূচনা যদি হয়, তাহলে দেখা যাবে যে তাদের যারা ব্যবসায়ীরা আছেন তাদের স্বার্থ সুরক্ষা হবে। তারা এখানে অস্ত্র বিক্রি করতে পারবেন, তারা এখানে তাদের পণ্য বিক্রি করতে পারবেন, তারা আবার নলেজ বিক্রি করতে পারবেন, টেকনোলজি বিক্রি করতে পারবেন। সুতরাং নানাভাবে কিন্তু এই মানে যে কোনো সরকারের মধ্যে কিন্তু এই ধরনের লবিং করার মতো লোক কিন্তু ঢুকিয়ে দেওয়ার তারা চেষ্টা করে। তো ইন্টারিমের গভর্নমেন্টের মধ্যে পারসেপশন ওয়াইজ অনেকেই আছেন বলেছেন যে তারা কি আসলে দেশের স্বার্থ রক্ষা করছেন নাকি অন্যান্য দেশের স্বার্থ সুরক্ষার ব্যাপারে বেশি সক্রিয় আছেন, এরকম পারসেপশন হয়েছে। অ্যান্ড সামটাইমস পারসেপশন ইজ মানে গ্রেটার দ্যান দ্য রিয়ালিটি, এটা তো হয়ে যায়। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের মানে ইন্ট্রিগিং কোনো ম্যানুভারিং না করে দেশের স্বার্থটা সুরক্ষা করা উচিত। এবং সেক্ষেত্রে এখানে ধরেন বন্দর নিয়ে যেই আলোচনাটা হয়েছে সেটা শেষ পর্যন্ত তারা ইজারা চুক্তিটা করতে পারেনি। কিন্তু ডিপি ওয়ার্ল্ডের কথা যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু অ্যাবস্টেনের যে তথ্য আসছে সেখানে কিন্তু জানা গেছে যে অ্যাবস্টেনও কিন্তু ইউকের মতো দেশেও কিন্তু তারা কিন্তু ঘুষ দিয়ে কিন্তু কাজ নিয়েছে। তো ডিপি ওয়ার্ল্ডকে যখন আপনি মানে কাজ দিবেন, আপনাকে চিন্তা করতে হবে যে তাদের রেপুটেশনটা কি গ্লোবালি আসলে কি এত ট্রান্সপারেন্ট যতটা আপনি মানুষকে বোঝাতে চেয়েছেন, এতটা ট্রান্সপারেন্ট নয়। সুতরাং এই চুক্তিগুলো হওয়া উচিত পিপলস ম্যান্ডেটেড কোনো প্রতিনিধির মাধ্যমে। তার মানে কি, আগামীতে যে পার্লামেন্ট তৈরি হয়েছে সেখানে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবে, তারা খোলামেলা যদি আলাপ করে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ইফ ইট ইজ মানে সার্ভিং দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য নেশন, ইকোনমিক্স পারপাস সার্ভ করে, তাহলে চুক্তি হতে পারে। হ্যাঁ, সব চুক্তির মধ্যে কিছু নন ডিসক্লোজার থাকে, সেগুলো হচ্ছে যা ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড। যদি সিকিউরিটি রিলেটেড কিছু থাকে সেটা নিয়ে আমাদের হয়তো কোনো প্রশ্ন নাই, কিন্তু আমাদের ইকোনমিক ইন্টারেস্টটা প্রোটেক্ট হচ্ছে কিনা বেস্ট, এটা কিন্তু মানুষকে জানতে হবে। আমার $45,000 কৃষি খাদ্য কিনতে হবে, এটা থাকাটা জরুরি ছিল কি, বা এতগুলো বোয়িং বিমান কিনতে হবে? রাইট, এইগুলো নিয়েই তো মানুষের মনে প্রশ্ন আসে যে আমরা আসলে কার ইন্টারেস্ট প্রোটেক্ট করছি, কেন করছি। তার মানে কি, যখন আপনি এই যে আমাদের দূরের বন্ধুরা যারা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের মানবাধিকার নিয়ে, আমাদের মানে রাষ্ট্রের উন্নয়ন নিয়ে, এটা কিন্তু মানে একতরফা না, এটা তাদের ইন্টারেস্টই হয়। কিন্তু আপনার কি মনে হয় না তাহলে যারা এই ধরনের চুক্তি করতে সহযোগিতা করেছেন বা যারা এই গেমটা প্লে করেছেন, তাদেরকে আসলে এক ধরনের জবাবদিহিতার মধ্যে এখন আনা উচিত? নিশ্চয়ই, জবাবদিহিতা তো আসলে প্রত্যেকটা স্তরেই করা উচিত। একজন নাগরিক হিসেবে তো আমার আসলে সেই রাইটটা থাকা উচিত যে যে জন্য আপনি আসলে সেই চেয়ারে বসেছিলেন, সে তার অতিরিক্ত কাজ আপনি কেন করলেন সেই প্রশ্নটা আমাকে করতে পারতে হবে। অন্তত গণমাধ্যমের করা উচিত, অন্তত গণমাধ্যমে করা উচিত। ডেফিনেটলি আপনি সঠিকভাবে বলেছেন যে গণমাধ্যম, কিন্তু মুশকিল হয়েছে কি, ধরেন প্রশ্নটাই শুধু করতে পারবেন কিন্তু আনসার দেওয়ার লোক পাবেন না।
আপনি দেখেন যে ধরুন আমি আপনার সঙ্গে এসে ইন্টারভিউ করছি, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি আমার ওপিনিয়নগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, ফ্র্যাঙ্কলি অনেক কথা বললাম, কিন্তু আপনি এই জায়গার মধ্যে আগামী দিনে আমি খুব খুশি হব যে ধরেন যারা এই যে ফরেন পলিসি নিয়ে আপনি বললেন, আপনি ফরেন মিনিস্টারকে এখানে ডেকে তাকে অ্যাকাউন্টেবল করবেন, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলোর ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন, এগুলো যেগুলো স্বার্থ সংরক্ষণ করেনি দেশের তাকে আইনের আওতায় আনবেন কিনা, তাকে প্রশ্ন করবেন কিনা। তখন আসলে ওই জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলেই কেবল আমরা রাষ্ট্রের আগামীর ভবিষ্যতের কথা কল্পনা করতে পারবো। কিন্তু দ্য প্র্যাকটিক্যাল রিয়েলিটি হচ্ছে যে মিডিয়া আমরা অনেক কথাই বলছি, কিন্তু আমরা কিন্তু কাউকে সঠিক প্রশ্নটা করছিও না, করতে পারছিও না, একই সঙ্গে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ আপনার জন্য প্রস্তুতও না, আপনার সামনে কেউ কথা বলবে না। আমাদের পাশাপাশি আমি যদি গণমাধ্যম ছাড়া আমি যদি এখন বলি যে সরকার এবং বিরোধী দল দুজনকেই একসাথে এই জায়গাটিতে মানে এই প্রশ্নগুলো যদি তারা তুলতে পারেন ঠিকঠাক মতো, যা ভুল ছিল সেগুলো জবাবদিহি তাদের কাছে চাইতে পারেন, সেটা হয়তো একটা ভালো কি বলে এটাকে একটা ভালো ফলাফল মানুষের সামনে আনবে বা ভালো উদাহরণ মানুষের সামনে আনবে। এটার সাথে মিল রেখে আমি একটা প্রশ্ন করতে চাই জনাব জহির, সেটা হচ্ছে যে সামনের দিনে এই যে জবাবদিহিতা সেটা আপনি কতটা আশা করেন নতুন বিএনপি সরকারের কাছ থেকে, তারা কতটা জবাবদিহিমূলক হবে? আমি তো পুরোপুরি আশা করি জবাবদিহিতা, এটা তো প্রত্যাশার জায়গা তো আছে, 100% আছে, কিন্তু জবাবদিহিতার যে আকাঙ্ক্ষাটা এটা একদিনে বাস্তবায়ন হবে এটাও আমি মনে করি না। আপনি দেখেন যে একটু ক্রিটিক্যালি যদি চিন্তা করেন যে আপনি পোস্টে যদি জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করতে চান, আমি আশা করব যে আগামী দিন এমন হবে যে উনি মানে এরকম কোনো পডকাস্টের জন্য উনি হাজির হবেন, উনি কোনো তরুণ একজন মানে পডকাস্টারকে ইন্টারভিউ দিবেন, ওনার স্টুডিওতে চলে যাবেন, মেইন স্ট্রিমকে ইন্টারভিউ দিবেন এবং প্রতিনিয়ত মিডিয়ার সামনে অ্যাকাউন্টেবল থাকবেন। এই একটা কালচার তৈরি করবেন যাতে করে কোনো হাইডেন্সিক না থাকে, যাতে করে ট্রান্সপারেন্সি থাকে। এইটা একটা প্রসেস। এখন এই সাক্ষাৎকার দিলে, কথা বললে, প্রশ্ন করলেই যে বাংলাদেশের জবাবদিহিতা এস্টাবলিশ হয়ে যাবে ওভারনাইট তা নয়, কিন্তু এই অনুশীলনটা যদি আমরা কন্টিনিউস করতে পারি, আপনি দেখেন আমেরিকান মানে স্টেটে এখনও কিন্তু তাদের কিছু কালচারাল কিছু অ্যাক্টিভিটি আছে, মানে কি চর্চা, অনুশীলন। সেখানে মিডিয়াতে তারা কিন্তু প্রেসিডেন্টকে ইন্টারভিউ করতে পারছে, ওনারা রেগুলারলি সেই মানে প্রেস কনফারেন্সের মধ্যে আসছেন, কথা বলছেন। একজন প্রফেসর ইউনুস, উনি গ্লোবালি এত অ্যাক্লেইমড একজন পার্সোনালিটি, উনি লোকালি কি একটা প্রেস কনফারেন্স দিয়েছেন? একটা প্রেস কনফারেন্স দেন নাই, খুবই সিলেক্টেড কাউকে হয়তো ইন্টারভিউ দিয়েছেন। আমি দেখি যে টিভি মিডিয়াতে ওনার কোনো ইন্টারভিউ আমি দেখতে পাইনি, ভেরি সিলেক্টিভ এবং পত্রিকাও ইন্টারভিউ দিয়েছেন, সেটা তাদের মাল্টি মিডিয়ার জন্য। বাংলাদেশে কোনো টেলিভিশন নাই, আপনি সিঙ্গেল আউট করে দিয়েছেন যে হ্যাঁ টেলিভিশনকে হয়তো বলেছেন যে হ্যাঁ প্রিভিয়াস রেজিমের সঙ্গে তারা অনেক নতজানু ছিল, তারা অনেক ভালো জার্নালিজম করতে পারে নাই, তাদেরকে আপনি দোষারোপ করছেন। তো এই টিভি মিডিয়াম থেকেই তো আপনাকে প্রোগ্রেসের দিকে যেতে হবে, এখান থেকে তো আপনাকে উন্নতি ঘটাতে হবে। আপনি ইভেন এখনকার সময় দেখেন আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েছেন, আপনার রয়টার্সকে দিয়েছেন, হ্যাঁ এপিকে দিয়েছেন, রাইট, এপিকে দিয়েছেন, টাইমকে দিয়েছেন, আপনি দুজনই তার, কিন্তু ওয়াই নট দ্য লোকাল মিডিয়ার সামনে আসতে পারতেন। একেবারে এই চমকটা কেন জানেন তো, আপনি ডোনাল্ড ট্রাম্পকেও দেখি যে চট করে দাঁড়িয়ে যাচ্ছেন, কথা বলে ফেলছেন, যে কোনো সাংবাদিকের সাথেই কথা বলে ফেলছেন, এটা হচ্ছে না। এই চর্চাটা শুরু করার দরকার। আমি আশা করছি আপনি বিএনপি জবাবদিহিতার কথা বলছেন, জনাব তারেক রহমানকে আমার অনেক সহজ স্বাভাবিক মনে হয়েছে। উনি পুরো নির্বাচনী প্রচারণে ওনার একটা মানে কি বল যে সাধারণ একটা স্টাইল উনি তৈরি করেছেন, মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাদের সঙ্গে কানেক্ট করার, তাদের প্রশ্ন শোনা, তাদের কনভারসেশন করা, এই স্টাইলটা খুবই ভালো। আশা করি যে উনি যখন প্রধানমন্ত্রী হবেন, ওনার হয়তো নিরাপত্তা ইস্যু যেগুলো আছে সেগুলো তো অ্যাড্রেস তারা করবেন, কিন্তু এটাকে মাথায় রেখে উনি আরও পিপল ওরিয়েন্টেড হবেন, আরও মানুষের কাছাকাছি চলে যাবেন, প্রশ্নের মুখোমুখি হবেন, প্রশ্ন দিবেন, ট্রান্সপারেন্সি চলে আসবে। আমরা সেটা আশা করি। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা তো মোটামুটি নিশ্চিত। রাষ্ট্রপতি কি হচ্ছেন? এটা একটা কঠিন প্রশ্ন, এটা আসলে বলা মুশকিল, কারণ সম্ভাব্য নাম না। আমি এই ব্যাপারে ধরেন কথা অনেকের আশা এরকম যে প্রফেসর ইউনুসকে রিকোয়েস্ট করে রেখে দেওয়া হোক, অনেকে এই প্রস্তাবনাও দিচ্ছেন, কিন্তু উনি তো প্রফেসর ইউনুস অবশ্য উনি ক্লিয়ার করে বলেছেন যে হি হ্যাজ ডান ইনাফ, যে ওনার এই বয়সে এসে উনি যতটুকু সার্ভ করেছেন, আমি মনে করি যে ওনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ এটা একটা স্ট্রেসফুল রেসপন্সিবিলিটি। এই একটা কঠিন টার্বুলিং
মানে টার্বুলেন্সের মধ্যে, ভলাটিলিটির মধ্যে একটা দায়িত্ব গ্রহণ করাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আপনি চিন্তা করেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো কিছু ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না। সেই জায়গার মধ্যে যত মানে সমালোচনাই ওনার করেন না কেন, উনি এসছেন, উনি আপনার দায়িত্বটা শোল্ডার করেছেন এবং প্রতিনিয়ত এই কাজগুলো উনি করে গেছেন এত কিছুর মধ্যেও। তো সেই জন্য আমি মনে করি যে ওনাকে ধন্যবাদ দিব। তো ঠিক আছে, এটা যদি রিয়ালিস্টিক না হয়, দলের মধ্যে অনেক সিনিয়র নেতৃত্ব আছেন, আছেন, অনেকেই আছেন, কিন্তু এই সময়ের মধ্যে এটা ডিপেন্ড করে। কথা বলি আপনাকে, এটা যে শেখ হাসিনা, উনি ওনার অথরিটেরিয়ান অ্যাটিটিউডের কথা আমরা সবাই জানি। আপনি কি কল্পনা করেছেন যে জনাব শাহাবুদ্দিন কে, তাই না, তিনি হতে পারেন প্রেসিডেন্ট? একেবারেই না। কেউ সারপ্রাইজিং কেউ কি হতে পারে জনাব? অ্যাবসলিউটলি স্টানিং এন্ড সারপ্রাইজিং ছিল যে দ্য ওয়ে দেখেন যে ওনাকে প্রেসিডেন্ট করে। কিন্তু কত আলোচনা হয়েছে। আই অ্যাপ্রিশিয়েট ইউর কিউরিয়াসিটি, আমিও কিউরিয়াস যে হবে, কিন্তু ইট ম্যাটার্স লিস্ট। আপনি কি প্রধানমন্ত্রী, উনি একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হোপ যে রাষ্ট্রপতিকে কিছুটা দায়িত্ব দেওয়া হবে, কিছুটা ক্ষমতা ভারসাম্য। সিনিয়র সাংবাদিক বা আমার বড় ভাই যদি আমি বলি, যে যার কাছে আসলে নানা রকম ইনফরমেশন থাকেন, আই নো ইউর রিলেশনস এন্ড অল দ্যাট, সো যেহেতু আমি জানি আপনার কোথায় কোথায় যোগাযোগ আছে, নানা ধরনের যোগাযোগ আছে। এখানে ওয়াইল্ড স্পেকুলেট করা আসলে মুশকিল, কারণ এই সময় কিন্তু বিএনপিতে বেশ কয়েকজন প্রবীণ নেতা আছেন। আমরা সেই নামগুলি বরং একটু, যে কারা কারা সম্ভাব্য হতে পারেন। কারণ এই যে আশাটা তৈরি হওয়া, কেন আমি প্রশ্নটা করলাম, কারণ এর মাধ্যমে কোন বাংলাদেশটা সামনে হতে যাচ্ছে সেটা মানুষ একটু ভাবতে চায়, দেখতে চায়, একটু আশাটা। কারণ আমরা তো ভীষণ রকমের একটা ভঙ্গুর সময়ে আছি। কিছু ভালো নাম আমাদেরকে এক ধরনের কানের শান্তি, চোখের শান্তি দেয় না। ধরেন যে বাংলাদেশে দেখেন, বিএনপি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি, ইডিওলজিক্যাল কোর যারা নেতৃত্বে আছেন, ওনারা কিন্তু অনেক প্রবীণ হয়ে গেছেন, কিন্তু ওনারা কিন্তু আছেন, হ্যাঁ, ওনারা কিন্তু আছেন। এবং বেগম খালেদা জিয়ার এই জিনিসটা খুব মানে কি বলবো, যে রিমার্কেবল, যে উনি ওনার প্রবীণ নেতাদেরকে খুবই রেসপেক্টফুলি ট্রিট করতেন। এবং তারা কিন্তু সবাই কিন্তু যে যার অবস্থানে, এবং এই দলের দুর্দিনে তারা দলটাকে কিন্তু কাণ্ডার হিসেবে ধরে রেখেছেন। জনাব তারেক রহমান বাস্তবিক কারণেই নির্বাসনে ছিলেন, কিন্তু উনি সেখান থেকে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন, প্রতিনিয়ত কাজ করেছেন। কিন্তু এনারা কিন্তু এই স্ট্রাগলের মধ্যে ছিলেন। অনেক ধরনের সমালোচনা হয়, নেতাদেরকে নিয়ে কথা হয়, তার মধ্যে কিন্তু ধরেন যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি আছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন, সীমাহীন কষ্ট করেছেন, সীমাহীন ত্যাগ, ডেডিকেশন তাদের আছে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আছেন প্রবীণ নেতাদের মধ্যে। তো এই নামগুলো তো ধরেন যে ওনারা কিন্তু আছেন। এখন এনাদের কাছ থেকে, এনাদের মধ্য থেকে ওনার কাকে বাছাই করবেন, আমার ধারণা যে হয়তো সিনিয়রদের মধ্যে থেকেই কাউকে উনি হয়তো মানে বাছাই করে নেবেন এই মানে পদের জন্য। কিন্তু এটা বলাটা আসলে খুবই উইশফুল এবং খুবই স্পেকুলেটিভ হয়ে যাবে, ওয়াইল্ড হয়ে যাবে আসলে। কারণ আমি একটু ওয়াইল্ড গেস করলাম, তার আরেকটা সেকেন্ড ওয়াইল্ড গেস, হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্যাবিনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিনিস্ট্রিগুলো, সেখানে ডেফিনেটলি স্বরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফরেন মিনিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিনান্স মিনিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ওয়াইল্ড গেস, এই 3টা মিনিস্ট্রি। এটা আসলে টু আর্লি টু গেস। হ্যাঁ, আছে ওনাদের মধ্যে, ধরেন অনেকেই মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা আছে, তো ফাইন্যান্সে আপনার যেন আমির খসরু মাহমুদ চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ভেরি, মানে কি বলবো, যে সিজন অ্যান্ড ফাইন্যান্স পলিটিশিয়ান, মানে এই ক্ষেত্রের জন্য, এই সেক্টরের জন্য তার খুব ইনসাইটফুল নলেজ। এই সেক্টরের মানুষজনের সঙ্গে যেন আব্দুল আল মিন্টু, ওনাদের বিজনেস ওয়ার্ল্ডের একজন উল্লেখযোগ্য নেতা, উনি কানেক্টেড। সুতরাং বিজনেসের ক্ষেত্রে কিন্তু লোকের অভাব নেই। আপনার ফরেন দেখার জন্য দেখেন, ফাইন্যান্সের ক্ষেত্রে এটা হয়তো রেলেভেন্ট হবে না, কিন্তু রেজা কিবরিয়া কিন্তু এখানে বিএনপিতে জয়েন করেছেন, শোনা যাচ্ছে। উনি কতটা প্রোঅ্যাক্টিভ আছেন, কতটা মানে আসলে বাবার সেই ধারাবাহিকতা কতটা আছেন আমি ঠিক জানি না। উনি শারীরিকভাবে কতটা মানে সুস্থ আছেন, সবল আছেন, সুস্থ আছেন, নিশ্চয়ই ইলেকশন করেছেন, কতটা সবল আছেন বা পারফর্মিং আছেন জানি না। তো এরকম ধরেন যে এর আগে ধরেন এডুকেশনে ছিলেন যেমন ওসমান ফারুক ছিলেন, ওনারা কিন্তু উনিও আছেন, ডক্টর মঈন খান আছেন, হ্যাঁ, মানে অনেক লোক আছেন যারা মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা আছেন। হ্যাঁ, স্বরাষ্ট্র কথা যখন বলেন, নিশ্চয়ই আমি মনে করি যে এখানে হয়তো মানে ট্রেডিশনাল চয়েস ওনার হবে না। হ্যাঁ, আগামী দিনে ট্রেডিশনাল চয়েস হয়তো হবে না। এটা ইজ নট অ্যাবাউট, সো আমরা কি তাহলে কাউকে রিওয়ার্ড করার জন্য উনি করবেন, আমার কাছে মনে হয় না। যে ওনারা আগে ছিলেন,
তা থেকেই আবার মন্ত্রণালয় দিয়ে তাকে পুরস্কৃত করা বা হ্যাঁ ডেফিনেটলি অনেক কষ্ট করেছেন। ধর বাবু সাহেবের নাম আপনি বলেছেন, স্বরাষ্ট্র উনি ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন, দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং অবশেষে উনি মুক্ত এসেছেন। কিন্তু এটা অবভিয়াস চয়েস, এটা আমার কাছে পার্সোনালি আমি জাস্ট মাই ভেরি ভেরি পার্সোনাল ফিলিং যে ওনাকে রিওয়ার্ড করার জন্য এই ক্ষেত্রে হ্যাঁ মেবি ইন আদার ওয়ে হয়তো উনি রিওয়ার্ডেড হতে পারেন, কিন্তু এটার জন্য ওনাকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বানালে উনি ওয়েল পারফর্ম, এটা একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, সময়ের দীর্ঘ একটা পরিক্রমার ব্যাপার আছে, একটা এক্সারসাইজের ব্যাপার আছে। সুতরাং বাংলাদেশে ধরেন যে ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার দায়িত্বটা ইটস এ হিউজ জাইগান্টিক চ্যালেঞ্জ। সুতরাং এই জায়গার মধ্যে যে কোনো সারপ্রাইজ উনি হয়তো অনেক কিছু ভেবে রেখেছেন হয়তো। এবং যেহেতু 15 বছর আসলে তারা ক্ষমতায় ছিলেন না, রাজনীতিটায় তারা দমন পীড়নের মধ্যে ছিলেন, নতুন অনেক নেতা তৈরি হতে পারেনি। তো এখন আসলে এডুকেশনের ক্ষেত্রে জি যেমন ডক্টর মঈন খান, যেমন ওসমান ফারুক ছিলেন, আগে জনাব মিলন ছিলেন, কিন্তু ধরেন যে যখন ইশতেহার প্রণীত হয়, ইশতেহার প্রণয়নের সঙ্গে কিন্তু ওনারা এক একজন এক একটা সেক্টরে, কিন্তু সুতরাং ওখান থেকে কিন্তু একটা গ্যাস হয়তো করা যেতে পারে। বাট ক্যাবিনেট খুবই গুরুত্বপূর্ণ নাম বাদ দিয়ে দিয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ। জি না ডেফিনেটলি, কিন্তু এটা ডিপেন্ড করবে যে যার মানে নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদকে আমরা রাষ্ট্রপতি হিসাবে চিন্তা করবো না, কিন্তু কোনো ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ, উনি যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কানেক্টেড ছিলেন, তাই না? যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলেন, ডেফিনেটলি কুড বি ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি উড হ্যাভ বিন, মানে কি বলবে যে অন্তত আমরা ঐক্যমত্য কমিশনে ওনার যে পারফরমেন্স দেখেছি, স্ট্রিমিনাস পারফরমেন্স সালাউদ্দিনের, সেক্ষেত্রে আমি যে আরেকটা জিনিস একটু জানতে চাই যে এই ক্যাবিনেট নিশ্চয়ই আপনার কাছে, কারণ মনে হয় কি যে নতুন এবং নবীন এবং প্রবীণের একটা সমন্বয় কি হতে পারে এবার? কারণ এবার কিন্তু প্রচুর নবীন নেতা মেম্বার অফ পার্লামেন্ট। অ্যাবসলিউটলি আমি মনে করি যে এটাই কিন্তু মানে উড বি দ্য মানে বিউটি অফ দি নেক্সট গভর্নমেন্ট। এটা প্রিভিয়াস রিজিউমে আমি দেখেছি যে ধরেন যে নতুনদের, এখন এটা তরুণ ভোটারদের জমানা, তরুণ ভোটাররাই কিন্তু ইলেকশনের রায় নির্ধারণ করেছেন, তারা ভোট করেছেন বেশি, নারীরা করেছেন বেশি। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আপনি অনেক সারপ্রাইজ আমরা হয়তো আশা করব যে তারা, এবং ওনার যে কোর টিমের মধ্যেও কিন্তু অনেক মানে তরুণদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেছেন। ওনার উপদেশটা দেখেন যে মুখপাত্র, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, উনি ভেরি অ্যাক্টিভ রোল করছেন। আরও কিছু ইয়াং ব্রেইনস অ্যান্ড পার্সনস তারা কিন্তু ওনার সঙ্গে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। দেখেন মানে ইয়াংদেরকে যদি উনি ভ্যালু করেন, সেটা প্রমাণ হচ্ছে তো ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু মাঠে অনেক অ্যাক্টিভ ছিল এবং বিভিন্ন ইন্টারাকশন, তরুণদেরকে ইন্টারাক্ট করার জন্য তার কিন্তু অ্যাক্টিভিটি আমরা খুব ইলেকশনের আগে খুব দেখেছি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফ্যামিলি ভ্যালুসটাকে কিন্তু খুব প্রমোট করেছে। হি বিকাম আ ফ্যামিলি ম্যান, মানে নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করেছেন। এবং এগুলো হয়েছে কি, এগুলো একদম ট্রান্সফরমেশন অফ এ পারসনস ক্যারেক্টারিস্টিক্স। ধরেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে যে আপনি মানে কতটা মানে পরিবার কেন্দ্রিক এবং আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারের সদস্যদেরকে কতটা আপনি ভ্যালু করছেন, সেটা কিন্তু আসলে দেখার ব্যাপার। কিন্তু এই জায়গার মধ্যে আমরা কিন্তু ওনার ওয়াইফকে দেখেছি, ডক্টর জুবাইদুর রহমান, ভেরি ক্লোজলি কানেক্টেড উইথ অল দি মানে ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এটাও কিন্তু একটা রিমার্কেবল। এটা মানুষকে কিন্তু ধরেন আর কিছু বলার প্রয়োজন নাই। একজন ধরেন যে আমাদের পারিবারিক জীবনে যে বন্ধনের যে একটা ইম্পর্টেন্স আছে, এইটা এখান থেকেই তো একটা বার্তা পেয়ে যাবে যে না তারা খুবই কানেক্টেড, স্বামী স্ত্রী, তারা দুজন একে অন্যকে মানে রেসিপ্রোকেট করছেন। হ্যাঁ রাইট। গভীর রাতে উনি যখন নির্বাচনী জনসভা করছেন, তার পাশে উনি বসে আছেন, সঙ্গ দিচ্ছেন। ইট গিভস এ ভেরি কি বলবো যে মানে ইনসাইটফুল সিগন্যাল যে না পরিবারকে তোমার ভ্যালু করতে হবে ডিসপাইট অফ হ্যাভিং অল দি প্রায়োরিটিস। এবং যিনি পরিবারের প্রতি দায়িত্বশীল, তিনি দেশের প্রতি দায়িত্বশীল হবেন, এই আশাটা মানুষের একেবারে কোর মানুষের মধ্যেই আশাটা তৈরি হয়। সেই জায়গাটা থেকে মানে অনেকগুলি ভালো ভালো কথা হলো। গণমাধ্যমের তো আবার একটা দোষ আছে যে এত ভালো ভালো কথা তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এবার একটু সমালোচনার জায়গায় যেতে চাই। বিএনপির সামনে চ্যালেঞ্জ অনেক নতুন বাংলাদেশের জন্য। বিএনপির কাঁধে তার পুরনো ব্যাগেজও আছে, কিছু তার দুর্নীতির ব্যাগেজ আছে আপনার, এবং এই 15-18 মাসে বিএনপি নতুন ব্যাগেজ তৈরি করেছে, চাঁদাবাজ, দখলদারি, এই ব্যাগেজগুলো তার নতুন করে তৈরি হয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে বিএনপি শক্ত ভূমিকা নিয়েছে, কিন্তু তারপরেও বেশিরভাগের সমালোচনা হচ্ছে যে 7,000 যদি বের করে বহিষ্কার করে থাকেন, আরও 3 গুণ এক্সিস্ট করে দলে, কারণ এদের তো আসলে একটা চেইন আছে। সো চেইন তার মানে তো আরও আছে, সেগুলো কি বের করেছে? সেগুলো তো বের করেননি তিনি। আপনার কাছে কি মনে হয় এই যে
এখন আমি ক্ষমতায়, এখন আমি আরো বেশি চাঁদাবাজি করতে পারবো, এই জায়গাটাতে বিএনপি তার নিজের বাহিনীকে কতটা কন্ট্রোল করতে পারবে। এবং আমরা যেটা দেখেছি আগের রেজিমে, যে সেই দল ক্ষমতার অংশ হয়ে যাওয়া, রাজনৈতিক দলটি সরকারের অংশ হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এই জায়গাটিতে বিএনপি কিভাবে ভূমিকা রাখতে পারবে তার নিজের দলের ক্ষেত্রে, কি ধরনের ভূমিকা রাখতে পারবে? বিএনপি যদি এই দীর্ঘ সাফারিংসের পরে এই দমন পীড়নের যে অভিজ্ঞতা, যে রিপ্রেসিভ যে সময়টা তারা কাটিয়েছে, এরপরে যদি তাদের রিয়েলাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু তারা মানে আরেকটা ডিজাস্টারকে ওয়েলকাম করবে। আমি মনে করি যে এটা শীর্ষ নেতৃত্বের গভীরভাবে অনুধাবন করার বিষয়। তাদের দুর্নীতির যে রেকর্ডের কথা বলছেন, সেগুলোর একটা ব্যাখ্যা ওনার ইশতেহারের মধ্যে উনি দিয়েছিলেন। তখন একটা প্রিএম্বলে উনি বলেছিলেন যে এগুলো হচ্ছে লেগেসি, প্রিভিয়াস লেগেসি। ওনারা যখন 2001-এ ক্ষমতায় আসেন, তার আগের বিষয়গুলো ধারাবাহিকভাবে ইম্প্যাক্ট করেছে তাদের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার যে মানে হাওয়া ভবনের একটা অ্যাবসলিউটলি আছেই তাদের কপালে। এবং সেটার জন্য ধরেন মানে উনি কিন্তু ওনার ভাষণে কিন্তু এগুলো রিকগনাইজ করা, আমি মনে করি যে খুব ভালো প্রশ্ন আপনি তুলেছেন, যে এই আলোচনাগুলো আছে। আপনি যদি যত অপছন্দই করেন না কেন, এই প্রসঙ্গগুলো কিন্তু মানুষের মনের মধ্যে আছে, এবং এটা রিয়ালাইজ করছেন, আমি মনে করি করছেন বলেই কিন্তু ভাষণে আপনি কিন্তু খেয়াল করে দেখেন যে ওইখানে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন কিন্তু, যে এরকম। তার মানে কি, আমি অ্যাকনলেজ করছি, আমি এটাকে ফরগো করছি না, এটাকে ভুলে যাচ্ছি না। তো এটা যত বেশি ওনারা মাথায় রাখবেন, শুধু যেন তারেক রহমানের মাথায় থাকলে চলবে না। হ্যাঁ, উনি একাই বাংলাদেশের সব সমস্যার সমাধান করে দিবেন, এটাও কিন্তু আমরা আইডলাইজ করে ফেলি। আমরা অনেক বেশি নেতা তোষণ করতে থাকি, তাই না? ওনাকে অনেক বেশি প্যাম্পার করতে থাকবো। কিন্তু দেখেন, উনি আসার পরে কিন্তু কিছু প্যাম্পারিংয়ের কালচার থেকে দূরে রাখার চেষ্টা করছে। উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন কেউ বলছিল, উনি বলছেন যে তার দরকার নেই মাননীয় বলার, তারেক রহমানই বলেন। মানে এই যে মানে খুব রাজস্বিক চেয়ারে বসার ব্যাপারটা, এই যে ডাউন টু আর্থের কালচারটা, এটা যদি উনি তৃণমূল পর্যায়ে এই সিগন্যালটা পৌঁছাতে পারেন, তাহলে ভালো। আপনি দেখেন কুমিল্লা একটা আসনে জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি, সে একটা বক্তব্য দিয়েছে না, রাইট, তাকে বসে করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, যখন আপনার চোখের সামনে নিয়ে আসবে তখনই আপনি ব্যবস্থা নেবেন। তার মানে এটা হচ্ছে একটা লোক দেখানোর ব্যাপার হতে পারে। কিন্তু আপনাকে আপনার দলের সিস্টেমের মধ্যে মিডিয়াতে লেখার আগে আপনার দলীয়ভাবে যদি আপনি স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিতে পারেন, তাদের বিরুদ্ধে যদি লিগ্যাল অ্যাকশনস নিতে পারেন এবং মানুষকে এই আস্থা দিতে পারেন, তাহলে আমি মনে করি যে না, বিএনপি পলিটিক্যাল এক্সিস্টেন্স উইল বি মোর কমফোর্টেবল ইন দ্য কামিং ডেজ। আদারওয়াইজ আপনি আজকে জামাতে ইসলামী তাদেরকে যেভাবে ব্র্যান্ডিং করেছে, অতীতেও কিন্তু বিএনপিকে ব্র্যান্ডিং করেছে, নিউজ পেপারগুলো ব্র্যান্ডিং করেছে, মানুষের মধ্যে পারসেপশন এসছে যে কিছুই না, হতে পারে যে কাঁচা বাজার থেকেও চাঁদাবাজি করছে, এরকম হয়তো কথাবার্তা। এখনও কিন্তু এই সময় এসে কিন্তু এই আলোচনাটি হয়েছে, হয়তো সবগুলোর আপনার এভিডেন্স বেস দলিল দেখানো যাবে কিনা আমি জানি না, কিন্তু একটা ওয়াইড স্প্রেড একটা ইমেজ তৈরি হয়েছে। হ্যাঁ, বিএনপি আরেকটা হাওয়া ভবন কি তৈরি হবে? মানুষের মাথায় তো এই সিগন্যালটাও আছে যে এবারও কি আরেকটা হাওয়া ভবন তৈরি হবে? মানে এই ধরনের কনফিউশন থাকাটা তো স্বাভাবিক। মানুষের মধ্যে তো এই সমালোচনা, আপনি ধরুন সবাই কি আপনার ফ্রেন্ড থাকবে? আপনার হেটার থাকবে প্রচুর, এবং তারা এই আলোচনাগুলো প্রতিনিয়ত করবে। তো তাদের আলোচনার স্পেসটা যদি লিমিট করতে পারবেন, যদি আপনি শুরু থেকেই সতর্ক হন এবং দলের র্যাঙ্ক এন্ড ফাইলকে এই বার্তাটা পৌঁছানো, একটা ভালো বার্তা তো দিয়েছেন। ধরেন ইলেকশনে জেতার পরপরই অনেক কিছু প্রতিশোধ নেওয়ার ব্যাপার আছে, তাই না? রাজনৈতিক প্রতিপক্ষের উপরে অনেক কথাবার্তা, তিক্ততা কিন্তু আছে ইন্টারনালি। কিন্তু তারা কিন্তু বললেন যে না, দরকার নাই, একটা দোয়া মাধ্যমে আমরা সেলিব্রেট করব, হুইচ ইজ এ ভেরি গুড রেস্ট্রেন্ট, সংযম। এই সংযমের জায়গাটায় একটা ভালো রিমার্কেবল একটা সাইজেবল একটা মানে আসন নিয়ে আপনারা সংসদে যাচ্ছেন, সরকার গঠন করছেন। সুতরাং আপনাদের সংযম, আপনাদের সেলফ কন্ট্রোল, সেলফ ডিটারমিনেশন যদি থাকে, তাহলে হয়তো এটা দেশের জন্য আগামী দিনে ভালো হবে। আদারওয়াইজ রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আছে, রাজনৈতিক প্রতিপক্ষ অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু কালচারাল, রিলিজিয়াস এবং আপনার এথিক্যাল, হ্যাঁ, সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তারা আপনার জন্য কিন্তু আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এমন মনে করার কারণ নেই যে জামাতে ইসলামী একেবারে খারাপ রেজাল্ট করেছে। না, আমি এই জায়গাটাতে একটু আসতে চাই জনাব জহির, যে 70টা আসন জামাতের, বা আমি যদি ধরি যে তাদের জোটের 77টা আসন, তো জামাতের 70টা আসন, বাকি যে আসনগুলি বিএনপির, তার সেকেন্ড লার্জেস্ট ভোট কিন্তু জামায়াতে ইসলামের। তার মানে তারা আসলে এরপর ক্ষমতার দ্বিতীয় সারিতে আছে, একেবারে নেশন ওয়াইড আসলে তারা ক্ষমতাবান বলতে হবে।
তার মানে বিএনপির পারফরমেন্সের উপর নির্ভর করবে আমার আগামীর বাংলাদেশের 2031 আসলে পরের ইলেকশনে আসলে কে ইলেক্টেড হতে যাচ্ছে। ও ইয়েস, অ্যাবসলিউটলি। আপনি মনে করবেন আপনি যে কমপ্লেসেন্ট হয়ে গেলেন যে আপনি 212টা আসন পেয়েছেন, হয়তো আরও যুক্ত হবে 2-3টা, হ্যাঁ, যুক্ত হয়ে গেলেন, আপনি সব কিছু ধরাকে সরা জ্ঞান করবেন আগামী দিনে, সেই সুযোগ কিন্তু আর রাজনীতিতে নাই। রাজনীতি এখন মোর চ্যালেঞ্জিং, এখন মোর কনফ্রন্টেশনাল, মোর প্রিক্যারিয়াস। আপনার এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার চলার পথ কিন্তু মসৃণ না। আপনার প্রতিপক্ষ এমার্জিং, তারা তাদের ন্যারেটিভ দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, আপনার হেইটাররা কিন্তু সক্রিয় আছে। আপনি ইলেকশনের আগে প্রচুর ক্যাম্পেইন দেখেছেন বিভিন্ন ফর্মে অ্যান্ড ম্যানিফেস্টেশনে, ইলেকট্রনিক আপনার কি বলে যে ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক কি বলবো যে হেট স্পিচ হয়েছে অনেক ধরনের। শুধু এটা কিন্তু বন্ধ থাকবে না। সুতরাং গভর্নেন্স ইস্যু উইল বি মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্য নিউ ফিউচার গভর্নমেন্ট। তারা ওইটা যদি ডেলিভার করতে না পারে, চাঁদাবাজি বলেন, করাপশন বলেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে না পারে, বিউরোক্রেসিকে নিয়ন্ত্রণে করতে না পারে এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারে, জুডিশিয়ারিকে যদি আপনি ডেলিভারি ওরিয়েন্টেড করতে না পারেন, ওখানে যদি আবার দলবাজির কোনো ধরনের রিফ্লেকশন হয়, ওখানে হ্যাঁ এফিশিয়েন্ট ব্রেনদেরকে আপনি আনতে পারেন, কিন্তু কোনো ধরনের স্বজনপ্রীতি, স্বজন তোষণ যদি চলতে থাকে তাহলে ডেফিনেটলি আগামী দিন কিন্তু সুখকর হবে না। সেটার বার্তা কিন্তু নির্বাচনের ফলাফলই কিন্তু দিয়ে দিচ্ছে। এটা কোনোভাবেই মনে করার কোনো কারণ নেই যে বিরোধী দল একটা দুর্বল বিরোধী দল, তারা 77টি আসন নিয়ে আছে, তারা এবং বাংলাদেশে এত বড় আসন নিয়ে বিরোধী দল থাকার দরকার নেই। আপনি রাস্তায় যে কোনো ধরনের ডিসরাপশন করার জন্য কিন্তু আমরা যে কালচার তৈরি করেছি, এই কালচার থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন কাজ হবে। আমি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে একটু সমালোচনা করব যে ওনারা কিন্তু অনেক কিছুকে ইন্ডালজ করেছেন। অনেক জায়গার মধ্যে যে মবক্রেসির কথা আপনি শুরুতে তুললেন, অনেক জায়গার মধ্যে এগুলো বন্ধ করা উচিত ছিল, শুরুতেই বন্ধ করা উচিত ছিল, সেগুলো তারা করেন নাই। এবং এখন নির্বাচনের সময় এসে দেখা যাবে যে জামাত ইসলামী বলছে উনি মবক্রেসির বিরুদ্ধে, ওনারা মবক্রেসি চান না। কিন্তু তাহলে হু এন্ডালজড? তারা কে এটাকে প্রমোট করেছে? তাহলে আপনি হুঁশিয়ারি সেদিন কেন দেন নাই? আজকে কেন এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে পারলো? এই জিনিসগুলো যদি আপনি পরিষ্কার করে আপনার বার্তায় শুধু ভোটের আগে আপনি বললেন, তারপরে আপনার অরিজিনাল চেহারা বের হয়ে গেল, সেটা কিন্তু মানুষ আর গ্রহণ করবে একেবারেই হবে না। আর আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু সময় শেষ, ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন বিএনপির জন্য পুরো সময়টা শেষ করা ডিফিকাল্ট হবে দুটো কারণে। এক হচ্ছে বিরোধী দল নানা ধরনের কার্যক্রম চালাবে, কারণ তারাও তো ক্ষমতায় যেতে চায়, একসময় তারা আসলে ভাই বেড়াদার ছিল, তো এখন সেই জায়গার সেই স্বাদ তারাও কেন নেবেন না। আর একই সাথে হচ্ছে এই মুহূর্তে যেটা আপনি শেষ মুহূর্তে বললেন যে আমরা তো একটা কালচারে অভ্যস্ত হয়ে গিয়েছি গত 2 বছর ধরে, সব কিছুতে জ্বালাও পোড়াও আন্দোলন এবং আমাদের এই জেনজি কালচার, যেটা যে আমি চট করে আসলে এক ধরনের অস্থিরতা তৈরি করে ফেলতে পারি, এটার সুযোগও কেউ না কেউ কোথাও না কোথাও নিয়ে নেবে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে বিএনপির সামনের 5 বছর আসলে 5 বছর হবে না, 3 বছর হবে? এইটা একটা শুনেন, বিএনপি এই আলোচনা আছে যে তাদের টার্মে যে কোনো অস্থিরতার আশঙ্কা আছে, অনেক ধরনের পথটা তো মসৃণ হবে না। শুরুতেই কিন্তু আমি এই কথা বলেছি যে না, এটা কোনো বেড অফ রোজেস না, এই রাস্তা খুব মসৃণ না, এই ঝুঁকিটা কিন্তু আছে। কিন্তু ঝুঁকিটা আসলে মাথায় রাখতেও হবে। আমি মনে করি সরকারকে মাথার মধ্যে রেখে চলতে হবে যে কোনো সময় কিন্তু বিপদের আশঙ্কা আছে, ঝুঁকি আছে, তো সেই জায়গার মধ্যে হুমকি আছে। সেই জায়গার মধ্যে যদি শুরুর দিন থেকে যদি আপনি এটা মাথায় রেখে আপনার পদক্ষেপগুলো নির্ধারণ করেন, কার্যসূচি নির্ধারণ করেন এবং অপোজিশনকে সঙ্গে রেখে তাদের সঙ্গে ডিউ কনসালটেশনের মাধ্যমে পলিসি ফ্রেম করেন এবং পার্টনারশিপ তৈরি করেন। ডেমোক্রেসির এসেন্স হচ্ছে একটা বাইসাইকেলের মতো, এটা সবাই বলি, 2টা উইংয়ের মতো। আপনি এক উইং দিয়ে আপনি অনেক মেজরিটি পেয়ে গেলেন, উইনার টেকস অল, এটা হচ্ছে এখনকার কালচার। আমি জিতে গেছি, সুতরাং কালকে থেকে আপনার যে হাম্বড়া ভাব, আপনার যে অবস্থান, কেউ আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না। এইটা না করে উচিত হবে যে একটা ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করা। সেই ইনক্লুসিভ সোসাইটির মধ্যে আমি মনে করি যে আর প্রতিহিংসা না, এই কথা তারা বারবারই বলেছেন, আমরাও তো বলি যে না, প্রতিহিংসা করে এটাকে রিবিল্ড করা যাবে না, পরস্পরের ঘৃণা করে রিবিল্ড করা যাবে না। রিবিল্ড করতে হবে একটা কনসেনসাসের মাধ্যমে জাতীয়। তাহলে তো আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত না, আওয়ামী লীগের সুযোগ দেওয়া উচিত কিভাবে? আওয়ামী লীগের সুযোগ করা উচিত ধরেন নির্বাচনে। ডেফিনেটলি এই আলোচনা হয়েছে, তো এই আলোচনা হয়েছে এই অর্থে যে আপনি তাকে যেভাবে ইলেকশন থেকে তাকে ডিসকার্ড করে দিয়েছেন, দ্যাট ওয়াজ নট দ্য ডিউ প্রসেস।
ডিউ প্রসেস হতো এটা, যদি ভালো হতো এই নির্বাচনে ধরেন তারা যদি ডিউলি এলিমিনেট হতো, লিগাল প্রসেসের মধ্য দিয়ে এলিমিনেট হতো, মানুষের ভোটের চয়েসের মধ্য দিয়ে এলিমিনেট হতো, তাহলে আপনি ভবিষ্যতে কোনো জবাবদিহির মুখে পড়তেন না। একটা সময় এই এলিমিনেশনের জন্য কিন্তু একটা সময় জবাবদিহির মুখে পড়তে পারেন আপনি। সুতরাং ঠিক আছে, যা ভুল হওয়ার হয়েছে, অথবা যদি আপনি ভুল স্বীকার না করেন, তাহলে কিন্তু এখান থেকে রিবিল্ড করার জন্য আপনাকে কিন্তু একটা নতুন রাজনীতির সূচনা করতে হবে। এই ভোটারদেরকে তো, এই ভোটারদের দ্বারে দ্বারে আপনার যেতে হয়েছে না। আপনি বিভিন্ন জরিপে বলেছে কিন্তু খুব পরিষ্কার করে যে যারা আওয়ামী লীগের যারা ভোটার আছেন, এই নির্বাচনের ভোটের ফলাফলে কি তারা কোনো কন্ট্রিবিউট করেনি? অবশ্যই করেছে। কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, অনেকে ছিল যে তারা হয়তো আগ্রহী ছিল না, তারা হয়তো ভোট দিতে যায়নি, কিন্তু ধরেন আওয়ামী লীগ ভোটারের অংশের যদি 50%ও ভোট কেন্দ্রে যেয়ে থাকে, তাহলে 30% কেউ পেয়েছে, 20% কেউ পেয়েছে। এক একজনের এখন একটা রাজনৈতিক বিশ্বাস থেকে তারা করেছে। কেউ হয়তো বলেছে যে জামাতকে কোনোভাবেই তারা চায় না, জামাত হচ্ছে র্যাডিক্যাল ইসলামিস্ট, এই ধরনের সাংস্কৃতিক জীবনে তা প্রবেশ করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, এই ধরনের শাসন তারা ওয়েলকাম করেন, ইসলামী শরিয়া ভিত্তিক শাসনের কথা তারা বলছেন, বা সেই ধরনের কিছু হয়ে যাবে এই কোন আশঙ্কায় অনেকে হচ্ছে জামাত বিরোধী ভোট দিয়েছেন। আবার এটাও তো হয়েছে যে কোনো কোনো এলাকাতে বিএনপি তাদের উপর অত্যাচার করেছে, তাদের মামলা মোকদ্দমা দিয়েছে, তাদের হয়রানি করেছে, জামাত তাদের পাশে দাঁড়িয়ে বলেছে যে না, ইয়েস, আমরা আপনাকে সুন্দরভাবে সহজভাবে নিরাপদে বাঁচার জন্য সুযোগ করে দিব, আপনি কোনো সমস্যায় থাকবেন না, এরকমও তো হয়েছে। সেক্ষেত্রে জামাতও তাদের সাপোর্ট তো পেয়েছে, এবং জরিপগুলোতে তো এগুলো রিফ্লেকশন ঘটেছে। সুতরাং এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে যারা লেফট আউট আছে এই দেশটা। এর আগে কিন্তু আওয়ামী লীগের সামনেও কিন্তু খুব আলোচনা হতো যে বিএনপি যারা সমর্থক, জামাতের যারা সমর্থক, ট্যাগিং করে দিলেন বিএনপি জামাত রাজাকার বলে, তাদেরকে ট্যাগিং করে দিলেন, তো তাদেরকে কি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পেরেছেন? তারা তো এক্সিস্ট করেছে বাংলাদেশে। সেই শক্তিটা আপনাকে বিদায় করে দিয়ে তারা নির্বাচন করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাহলে আওয়ামী লীগ যেখানে ভুল প্রমাণিত হয়েছে, বিএনপি বা জামাতেরও তো ভুল প্রমাণিত হওয়ার সুযোগ রয়েছে। যে আপনি যা করছেন, তাদেরকে যেভাবে এলিমিনেট করে দিলেন, সেই এলিমিনেশনের প্রসেসটা নিয়ে আপনার ভাবতে হবে। ডেফিনেটলি মানুষের কাছে চয়েস দেন। তারা যে অন্যায়গুলো করেছে, তারা যে অর্থনৈতিক লুটপাট করেছে, তারা যে অপশাসনটা করেছে, সেটা অপশাসনের জন্য যদি ভোটাররা তাদেরকে রেগ্রেট করে, ভোটাররা তাকে যদি ডিক্লাইন করে, তাকে যদি রিফিউজ করে, তো লেট দেম টেক দেয়ার ডিসিশন। এই ডিসিশন দেওয়ার জন্য একটা প্রসেস তৈরি করতে হবে। আমি মনে করি যা হয়েছে এটা শেষ, একটা নতুন বাংলাদেশের জন্য হাঁটতে হবে। ইন দ্য কামিং ডেজ আমাদের কিন্তু ভাবতে অন্তত হবে। আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই একবার, মানে এটা নতুন প্রজন্মের সরকার বলা যেতে পারে, কারণ তারেক রহমান পরের প্রজন্ম, নতুন প্রজন্মের একটা সরকার, এবং এই নতুন প্রজন্মই তো আসলে উদাহরণ তৈরি করবে। সেই আশাটা আসলে আমরা দেখেছি সব রাজনৈতিক দলের মধ্যেই ছিল। অনেক ধন্যবাদ জনাব জহিরুল আলম সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। বরাবরের মতো আপনি আসলে দুর্দান্ত বলেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, নিশ্চয়ই আপনারা, আমি যতটা আনন্দিত হয়েছি, নিশ্চয়ই আপনারাও সেই অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা মিলাতে পেরেছেন। সামনের যে দিন আসছে, সেই দিনে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলের দায়িত্ব আছে, গণমাধ্যমের দায়িত্ব আছে, কিন্তু আপনার দায়িত্ব আছে নাগরিক হিসেবে একটা সুন্দর দেশ তৈরি করার জন্য। সেই দায়িত্বটি আমরা যতক্ষণ ঠিকঠাক পালন করতে পারবো, দেশ সবার হাত ধরেই ভালো হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।
দেশ কিন্তু একটা ধারাবাহিক একটা স্ট্রেসের মধ্যে আছে। আপনি একটা পলিটিক্যাল স্ট্রেস আছে, পলিটিক্যাল স্ট্রেসটা যদি আমরা একটু ডিটেল বলবো পরে, ইকোনমিক স্ট্রেসটা অনেক মারাত্মক এবং জিও স্ট্র্যাটেজিক স্ট্রেসও আছে, একটা চাপ, টেনশন, কনফিউশন সব দিক থেকেই। তার সঙ্গে যুক্ত হয়েছে মোবোক্রেসি। এখন বাংলাদেশের রুল অফ লর কথা আপনি বলেছেন যে না ফ্যাসিজম আপনি চান না, আপনি একটা শান্তিপূর্ণ একটা সুন্দর প্রসেস ইনিশিয়েট করতে চেয়েছেন, সেটা কি আপনি আসলে ফলো করেছেন? হাজার হাজার রেকমেন্ডেশন দিয়ে কোনো কাজ হবে না। এখন ধরুন যে জুলাই সনদের কথা মাধ্যমে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যদি আপনি মানসিকভাবে যদি মানে কি বলবো যে পরিবর্তনকে এমব্রেস না করেন, পরিবর্তনকে স্বাগত না জানান, তাহলে এত আমি মনে করি যে আনুষ্ঠানিক সংস্কার দিয়ে কিন্তু হবে না। ইকোনমিতে তো ধরেন যে একটা খেলাপি কালচার তৈরি হয়েছে, এমনকি এটা থেকে মুক্ত কিন্তু বিএনপিও নয়। ধরেন আপনি এই ইলেকশনের সময় তাদের মনোনয়ন পেয়েছে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা ঋণ খেলাপি। তো খেলাপির কালচারটা কিন্তু আমাদের অন্তর্গত, এটা আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগ, বিএনপি বা এরকম ইরেসপেক্টিভ অফ এনি অ্যাফিলিয়েশন, খেলাপির কালচার আমাদের দেশে আছে। যারা অলিগার্ক, কর্মসংস্থানকে আকাশ থেকে আসবে নাকি? কর্মসংস্থান করতে হলে তো আপনার বিনিয়োগ লাগবে। আপনি দেখেন এই যে আবার সেই ইন্টারিমের কথা বলতে হচ্ছে, আপনি বাইরে থেকে এনে একজনকে দায়িত্ব দিয়েছেন, বিডার চেয়ারম্যানকে, উনি বিশাল একটা বিনিয়োগ সাবমিট করেছেন, হয়তো ইন্টেনশন ওয়াজ গুড, কিন্তু ইন্টেনশন গুড হলেও এত বিদেশিকে আনলে শুধুমাত্র দাওয়াত করে খাওয়ালে তো হবে না, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। যে প্রতিটা সেগমেন্ট ধরে তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন, 100 ডেজে আপনি এর কী কমপ্লাই করবেন, মানে তারপরে 365 দিনে আপনার গোল কি থাকবে, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী, ধরে যদি তাদের অ্যাকাউন্টেবল করা যায়, আমি মনে করি যে আগামী দিনে ফরেন মানে রিলেশনসের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে ধরেন আমাদের ম্যারিটাইম বাউন্ডারিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এবং আপনি কিছু স্ট্র্যাটেজিক্যালি অনেক দেশই চাইবে যে এই অঞ্চলে একটা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য, সেক্ষেত্রে আমরা তাদের স্বার্থকে কতটা প্রাধান্য দিব, এবং সেখানে ধরেন চায়না আছে, আমেরিকা আছে, তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্কগুলো আছে। তো সব কিছু মিলিয়ে মানে যে ফ্রন্টে উপযুক্ত পার্সন দিয়ে আমরা যদি এগুলোকে মানে ট্যাকেল করার জন্য পরিকল্পনা করি। এবারে আসলে বিএনপির ভারত নীতি কি হতে পারে, কি হবে মনে করেন? ভারত নীতি একটা মানে আউটলাইন কিন্তু আসলে পেয়ে গেছি আমরা। সেটা হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের সঙ্গে, বিশেষ করে দলের সঙ্গে তাদের সরকারের সম্পর্কটা ছিল। ভারত আসলে মানে সরকার টু সরকার সম্পর্ক করে নাই, বা জনগণ টু মানে সম্পর্ক রচনা না করার কারণে কিন্তু তাদের সম্পর্কে মানুষের কিন্তু যথেষ্ট এক ধরনের তিক্ততার অনুভূতি তৈরি হয়েছে। কিন্তু আগামী দিনে আমি মনে করি যে না, ভারতের মধ্যে রিয়ালাইজেশন ইনক্রিজিংলি হচ্ছে মনে হয়, না হলে তারা কিন্তু সবসময় বলে এসছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, এবং এখনও সেই বার্তা কিন্তু তারা দিচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের সিকিউরিটির প্রশ্ন কিন্তু জড়িত, এটা তারাই বলে যে এ পিসফুল বাংলাদেশ, এ ডেমোক্রেটিক বাংলাদেশ অর এ স্টেবল বাংলাদেশ ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, এটা তারা অনেকবার বলেছে। কিন্তু বাংলাদেশ যদি স্টেবল না থাকে, ডেফিনেটলি তারাও তাদের স্টেবিলিটি উইল বি ইন ডেঞ্জার। চীনকে বাদ দিয়ে বাংলাদেশের কিন্তু আগামী মানে কি বলে যে ইকোনমিক প্ল্যান করা কিন্তু কঠিন হবে। এখন এই ভারসাম্য রক্ষা করাটা, ধরেন আমেরিকা সবসময় চায়না কন্টেইনমেন্ট একটা পলিসির মধ্যে আছে, চায়নাকে নিয়ন্ত্রণ করা, চায়নামুখী, আর যাতে তার বন্ধু রাষ্ট্রগুলো চায়নামুখী না হয়ে যায়, এবং বিভিন্নভাবে ধরেন মেরিটাইম বাউন্ডারিতে নিরাপত্তা থেকে শুরু করে, আধিপত্য বিস্তার থেকে শুরু করে, এটার পিসফুল আপনার ট্রেড রুটগুলোকে সিকিউর করা থেকে শুরু করে অনেকগুলো কিন্তু, এবং ডিফেন্স পাওয়ার এক্সারসাইজ থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু চায়না আর আমেরিকার স্বার্থ আমাদের অঞ্চলকে ঘিরে রয়েছে। আমরা এমন একটা দেশ, আমাদের নিজের সমস্যার কোনো অন্ত নেই, তার মধ্যে একটা রোহিঙ্গার মতো একটা বিশাল একটা বোঝা আমাদের কাঁধে রয়েছে। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল এরকম মানে পলিটিক্সের কোনো শিকার হয়ে যাই, তাহলে আমরা উইল বি ফেসিং মোর কনফ্লিক্ট অ্যান্ড মোর মানে ডেঞ্জার। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এখানে যেসব ব্যক্তিদেরকে ইনক্লুড করা হয়েছে এই ক্যাবিনেটের মধ্যে, পারসেপশন ওয়াইজ মনে করা হয় যে না, তারা নানাভাবে ধরেন ইন্টারন্যাশনাল বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট, বিভিন্ন লবি সংশ্লিষ্ট পার্সন, এটা কিন্তু প্রকাশ্য। সুতরাং তাদের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী, বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আদার যেগুলো ব্লকের লোকজন আছেন, তারা তাদের স্বার্থ কিছুটা আদায় করে নেওয়া। আর এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, সারা পৃথিবীতে কিন্তু মানে আপনার মানে লবিং চলতে থাকে। তার মানে কি, আগামীতে যে পার্লামেন্ট তৈরি হয়েছে, সেখানে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবে, তারা খোলামেলা যদি আলাপ করে,
তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ইফ ইট ইজ মানে সার্ভিং দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য নেশন, ইকোনমিক্স পারপাস সার্ভ করে, তাহলে চুক্তি হতে পারে। দ্য প্র্যাকটিক্যাল রিয়েলিটি হচ্ছে যে মিডিয়া আমরা অনেক কথাই বলছি, কিন্তু আমরা কিন্তু কাউকে সঠিক প্রশ্নটা করছিও না, করতে পারছিও না। একই সঙ্গে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ আপনার জন্য প্রস্তুতও না। জনাব তারেক রহমানকে আমার অনেক সহজ স্বাভাবিক মনে হয়েছে। উনি পুরো নির্বাচনী প্রচারণে ওনার একটা মানে কি বল যে সাধারণ একটা স্টাইল উনি তৈরি করেছেন, মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাদের সঙ্গে কানেক্ট করার, তাদের প্রশ্ন শোনা, তাদের কনভারসেশন করা, এই স্টাইলটা খুবই ভালো। আশা করি যে উনি যখন প্রধানমন্ত্রী হবেন, ওনার হয়তো নিরাপত্তা ইস্যু যেগুলো আছে সেগুলো তো অ্যাড্রেস তারা করবেন, কিন্তু এটাকে মাথায় রেখে উনি আরও পিপল ওরিয়েন্টেড হবেন, আরও মানুষের কাছাকাছি চলে যাবেন, প্রশ্নের মুখোমুখি হবেন, প্রশ্ন দিবেন, ট্রান্সপারেন্সি চলে আসবে। আর বাংলাদেশে ধরেন যে ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার দায়িত্বটা ইটস এ হিউজ জাইগান্টিক চ্যালেঞ্জ। সুতরাং এই জায়গার মধ্যে যে কোনো সারপ্রাইজ উনি হয়তো অনেক কিছু ভেবে রেখেছেন হয়তো। এখন আমি ক্ষমতায়, এখন আমি আরো বেশি চাঁদাবাজি করতে পারবো, এই জায়গাটাতে বিএনপি তার নিজের বাহিনীকে কতটা কন্ট্রোল করতে পারবে? বিএনপি যদি এই দীর্ঘ সাফারিংসের পরে এই দমন পীড়নের যে অভিজ্ঞতা, যে রিপ্রেসিভ যে সময়টা তারা কাটিয়েছে, এরপরে যদি তাদের রিয়েলাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু তারা মানে আরেকটা ডিজাস্টারকে ওয়েলকাম করবে। আমি মনে করি যে এটা শীর্ষ নেতৃত্বের গভীরভাবে অনুধাবন করার বিষয়। তাদের দুর্নীতির যে রেকর্ডের কথা বলছেন, সেগুলোর একটা ব্যাখ্যা ওনার ইস্তেহারের মধ্যে উনি দিয়েছিলেন। তখন একটা প্রিএম্বলে উনি বলেছিলেন জামাতে ইসলামী তাদেরকে যেভাবে ব্র্যান্ডিং করেছে, অতীতেও কিন্তু বিএনপিকে ব্র্যান্ডিং করেছে, নিউজ পেপারগুলো ব্র্যান্ডিং করেছে, মানুষের মধ্যে পারসেপশন এসছে যে কিছুই না, হতে পারে যে কাঁচা বাজার থেকেও চাঁদাবাজি করছে। পরের ইলেকশনে আসলে কে ইলেক্টেড হতে যাচ্ছে? ও ইয়েস, অ্যাবসলিউটলি। আপনি মনে করবেন আপনি যে কমপ্লেসেন্ট হয়ে গেলেন যে আপনি 212টা আসন পেয়েছেন, হয়তো আরও যুক্ত হবে 2-3টা, হ্যাঁ, যুক্ত হয়ে গেলেন, আপনি সব কিছু ধরাকে সরা জ্ঞান করবেন আগামী দিনে, সেই সুযোগ কিন্তু আর রাজনীতিতে নাই। রাজনীতি এখন মোর চ্যালেঞ্জিং, এখন মোর কনফ্রন্টেশনাল, মোর প্রিক্যারিয়াস। আপনার এইটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার চলার পথ কিন্তু মসৃণ না। আপনার প্রতিপক্ষ এমার্জিং, তারা তাদের ন্যারেটিভ দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, আপনার হেইটাররা কিন্তু সক্রিয় আছে। আপনি ইলেকশনের আগে প্রচুর ক্যাম্পেইন দেখেছেন বিভিন্ন ফর্মে অ্যান্ড ম্যানিফেস্টেশনে, ইলেকট্রনিক আপনার কি বলে যে ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক মানে কি বলবো যে হেট স্পিচ হয়েছে অনেক ধরনের। শুধু এটা কিন্তু বন্ধ থাকবে না,